আসেন যে কম্পোজিট কস্ট আমার ক্লিয়ার হলো যে যে কম্পোজিট ধ্যান কি বলছে টু পার্ট কস্ট ইউনিট আর হেল্পফুল ধ্যান ফর কন্ট্রোল পারপাস কন্ট্রোলের জন্য টু পার্ট কস্ট হেল্পফুল এক্সাম্পল বলছে কস্ট পার পেশেন্ট might not be more helpful for cost control purpose দেখছেন হ্যাঁ rather cost per patient per day more helpful এই ধরনের ইন্ডাস্ট্রিতে আপনার কম্পোজিট কস্ট ইউনিট হেল্পফুল কম্পোজিট কস্ট কন্ট্রোল করার জন্য ঠিক আছে ফাইন এই পর্যন্ত ক্লিয়ার সবার ইউনিট কস্ট ক্লিয়ার আচ্ছা কস্ট কিন্তু সিম্পল কস্ট কি অ্যাডন শুধুমাত্র কস্ট কে সিম্পল কস্ট কত এটা দিয়ে কিন্তু আপনি কস্টিং এ আপনার খুব বেশি ইউজফুল কিছু ওয়ার্ক করা যায় না ইউজফুল কোনো আউটপুট পাওয়া যায় না শুধুমাত্র কস্ট ইউনিট কত কস্টকে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করা লাগে হ্যাঁ টোটাল কস্টকে একটা অর্গানাইজেশনের টোটাল কস্ট হয় এই কস্টকে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করা লাগে ফর ডিফারেন্ট অবজেক্টের কারণে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে বলছিলাম আমাদের কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডিফারেন্ট অবজেক্ট আছে এক ধরনের অবজেক্ট কস্ট কন্ট্রোল করা নাম্বার 1 নাম্বার 2 বলছিলাম যে প্ল্যানিং করা প্ল্যানিং কন্ট্রোল ডিসিশন মেকিং মেইন হলো ইউনিট কস্ট বের করা ইউনিট কস্ট থেকে আমরা কস্টিং প্রথম কাজ হলো খেয়াল করে দেখেন কস্ট অ্যাকাউন্টিং প্রথম কাজ হলো ইউনিট কস্ট বের করা ইউনিট কস্ট বের করতে পারি সেখান থেকে কস্ট কন্ট্রোল করতে পারবো আবার সেখান থেকে আবার প্ল্যানিং করতে পারবো খেয়াল করে দেখেন প্ল্যানিং করতে পারবো খেয়াল করে দেখেন প্ল্যানিং করতে পারবো আবার ডিসিশন মেকিং করতে পারবো ডিসিশন মেক করতে পারবো আমরা তাহলে সবগুলোই প্ল্যান করেন কন্ট্রোল করেন বা ডিসিশন মেক করেন সবগুলো ডিপেন্ড করে কিন্তু কস্টিং এর উপরে ইউনিট কস্টের উপরে আপনি ইউনিট কস্ট বের করতে না পারেন খেয়াল করে দেখেন ইউনিট কস্ট না করবেন তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি প্ল্যান করতে পারবেন না ডিসিশন মেক করতে পারবেন তাহলে মেইন অবজেক্ট আমরা বলতে লাস্ট ক্লাসে বলছিলাম কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর অবজেক্ট হলো কস্ট কন্ট্রোল করা তার সাথে কিন্তু অ্যানসিলারি অবজেক্ট হলো প্ল্যানিং কন্ট্রোল গুলো প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং গুলো পরবর্তীকালে অ্যাড হয়েছে ফর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেভেলপমেন্ট কারণে প্রথম প্রাইমারি অবজেক্ট ছিল আমাদের যে কস্ট অ্যাকাউন্টিং ডেভেলপ করে প্রাইমারি অবজেক্ট ছিল আমরা কস্ট কন্ট্রোল করা ইউনিট কস্ট কথা ইউনিট কস্ট বের করে আমাদের কস্ট কন্ট্রোল করা ছিল প্রাইমারি অবজেক্ট পরবর্তীকালে যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডেভেলপ করে ফর নিডের কারণে তখন আমরা বলছিলাম যে কস্ট কন্ট্রোল না দেন প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং গুলো অ্যাড হচ্ছে যেহেতু খেয়াল করে দেখেন এর পর্যন্ত ক্লিয়ার আমাদের না অবজেক্ট গুলো নিয়ে জি স্যার তাহলে হ্যাঁ বলেন কোশ্চেন তাহলে বলেন আমাকে না থাকলে আগে আমরা তাহলে প্রথম কাজ খেয়াল করে দেখেন এই জন্য আমাদের সাবজেক্টটা প্রথম কাজ ইউনিট কস্ট বের করা চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত এই কাজ আমাদের সরি চ্যাপ্টার 1 2 and 3 এই তিনটা চ্যাপ্টার কাজ হলো ইউনিট কস্ট বের করা কিন্তু চ্যাপ্টার শেষ হলে আমরা কোনো একটা ইন্ডাস্ট্রির আমরা ইউনিট কস্ট বের করার মেকআপ পদ্ধতি শিখতে পারবো আমরা 3 চ্যাপ্টার শেষ হলে and 3 পরে 4 থেকে 10 পর্যন্ত এই কন্ট্রোল প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং হ্যাঁ কন্ট্রোল প্ল্যান ডিসিশন মেকিং টেকনিক গুলো আছে আমাদের চ্যাপ্টার 4 থেকে 10 পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারলাম যেমন ধরেন আমরা বাজেট তৈরি করবো হ্যাঁ বাজেট তৈরি করবো বাজেট কিন্তু প্ল্যানিং টুল অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল টুল হ্যাঁ কন্ট্রোল বাজেটকে বলা হয় তাহলে এই বাজেট তৈরি আমি যদি ইউনিট কস্ট না বুঝি আমরা না বের করতে পারি তাহলে কিন্তু কখনো বাজেট তৈরি করতে পারবো না সিমিলার ওয়েতে আমরা যে স্ট্যান্ডার্ড কস্টিং করবো দেখেন স্ট্যান্ডার্ড কস্টিং করব আমরা যদি ইউনিট কস্ট না জানি আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করতে পারবো না আমরা ডিসিশন মেকিং মনে করেন সিপি অ্যানালাইসিস মনে করেন সিপি অ্যানালাইসিস হ্যাঁ সিপি অ্যানালাইসিস কিন্তু আমরা যদি ইউনিট কস্ট না জানি ডিসিশন মেকিং এর জন্য সিপি অ্যানালাইসিস টুল আছে এই টুলটা আমরা ইউজ করতে পারবো না বুঝতে পারলাম
জি স্যার। তাহলে কোন সাবজেক্টটা কস্ট কন্ট্রোলের মধ্যে পড়ে? কে কোনটা? 1 to 3 চ্যাপ্টার ইউনিট কস্ট। 1 to 3 1 to 3 চ্যাপ্টার হলো আপনার ইউনিট কস্টের জন্য, 1 to 3 ইউনিট কস্টের জন্য, এন্ড দেন বাকি চ্যাপ্টার গুলো এই কন্ট্রোল, প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এর জন্য। ঠিক আছে, এটা ক্লিয়ার সবার? জি স্যার। ফাইন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার একটু আগে আমাদেরকে একটা উদাহরণ দেখিয়েছিলেন হসপিটালের কস্ট বের করার জন্য, ইউনিট কস্ট বের করার জন্য। তো আমরা যেটা জানতে পারলাম যে ওখানে ম্যাথমেটিক্স এর অ্যান্সার গুলো ওনারা ভুল দিয়েছেন, যে ওনারা শুধু প্যাশেন্ট দিয়ে করেছেন। আসলে স্যার এটা কি শুধু প্যাশেন্ট দিয়ে হবে না, এছাড়া আর কিভাবে করা যেতে পারে? আর প্যাশেন্ট দিয়ে করা হলে এটা আসলে ভুল কেন হবে? কারণ আমাদের হসপিটালের জন্য কস্ট ইউনিট কি প্যাশেন্ট না? মানে আমরা বেসিক্যালি প্যাশেন্টের জন্য ওকে ফাইন, করি না। আপনি প্রশ্ন বুঝতে পারেন। দেখেন আপনার পেশেন্ট দিয়ে তো বলি না আমি, দেখেন আমি বলছি, খেয়াল করে দেখেন ওখানে ছিল যে টোটাল কস্ট, দেখেন টোটাল কস্ট দেওয়া ছিল 1 মিলিয়ন, 10 লাখ টাকা ছিল, তাই ছিল না? জি স্যার। 10 লাখ ছিল। জি স্যার। টোটাল কস্টের মধ্যে টোটাল কস্ট ইনক্লুড, হ্যাঁ ইনক্লুড হলো, দেখেন খেয়াল করে দেখেন টোটাল কস্ট কে ইনক্লুড করছে 10 লাখের মধ্যে 5 লাখ টাকা আছে ডাক্তার খরচ। ঠিক আছে, জি স্যার। কষ্টের ভিতরে এভাবে বলছিল, দেন ডক্টর কস্ট এই বলছিল, তার মানে 10 লাখের ভিতরে 5 লাখ টাকা আছে। ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। আর পেশেন্ট ছিল 2 লাখ টাকা স্যার। নাম্বার 2 লাখ নাম্বার স্যার। নাম্বার রাইট, পেশেন্ট নাম্বার 2 লাখ, এটাতে কিন্তু ভুল নাই, এটা ঠিক আছে, এটা ভুল বই না আমি, পেশেন্ট ঠিক আছে। এখন প্রশ্ন আসলো আপনি কাকে ভাগ করবেন, 10 লাখকে ভাগ করবেন না 5 লাখকে ভাগ করবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। বলো 2 লাখ নিয়ে কোনো 10 সমস্যা নাই, লাখকে ভাগ করব স্যার, 10 লাখকে তো ভাগ করব টোটাল কস্ট কে। মিলাইলেই হবে ওইটাকে। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন বলে আমি 2 লাখ নিয়ে কোনো সমস্যা নাই, যেটা আমি বলছিলাম 2 লাখ সমস্যা হলো 10 লাখ নিবেন না 5 লাখ নিবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ অষ্টম স্যার টোটাল কস্টের মধ্যে কি স্যার আমার ডক্টর কস্টটা ইনক্লুডেড না? আজকে নাম্বারটা তোমাকে দিবে এখন, এরা মিলে ওনাকে 1 2 3 4 5 টোটাল কস্টের মধ্যে আপনার 5 লাখ ইনক্লুড করা আছে। ঠিক আছে, টোটাল কস্টের মধ্যে 5 লাখ সহ আছে। জি স্যার। জি স্যার। আমরা কস্ট ম্যানেজমেন্ট আর পয়েন্ট নাই যা বলছেন চ্যাপ্টার 1 শেষ হলে পরে বুঝতে পারবেন। টোটাল কস্ট মানেই হলো কস্ট অ্যাকাউন্ট অনুযায়ী 3 ধরনের কস্ট হয়। একটা হলো প্রোডাক্ট কস্ট, মার্কেটিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, এটা মার্কেটিং কস্ট। তিনটে মিলাই টোটাল কস্ট হয়, এটা বুঝছেন? ইয়েস স্যার। তিনটে কস্ট। এখন অনলি ইউনিট কস্টে আসে অনলি প্রোডাক্ট কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং কস্ট কখনো কিন্তু ইউনিট কস্টে আসে না, এটা বুঝছেন? অনলি প্রোডাক্ট কস্ট আসবে, অনলি এটা আসবে, মাথায় রাখবেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কখনো প্রোডাক্ট কস্ট আসে না। তাহলে আপনি যখন ইউনিট কস্ট বের করবেন স্যার এটা কি আলাদা আলাদা হেড তাহলে হয় না? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মার্কেটিং কস্ট আলাদা আলাদা হেডে হবে। সেপারেট রাইট। হ্যাঁ, তাহলে আমাদের কস্টিং করার উদ্দেশ্য হলো প্রোডাক্ট কস্ট বের করা। এই প্রোডাক্ট কস্ট কি আপনি এখন প্রশ্ন আসলো এই 10 লাখের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং থাকার কথা না? তার কথা না, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং তার কথা। আবার প্রশ্ন আসলো আরেকটা, তাহলে অ্যাডমিন মার্কেটিং যদি থাকে তাহলে প্রশ্ন আসলো প্রোডাক্ট কস্ট কোনটা, অনলি 5 লাখ না আরো কিছু আছে? অনলি 5 লাখ। ডক্টর খরচ 5 লাখ আছে, ডক্টর খরচ ছাড়া মেডিসিন বা আপনার যে বিভিন্ন ধরনের যে প্রসিডিউর লাগে, ব্যান্ডেজ মনে করেন ব্যান্ডেজ লাগবে বা হাসপাতালে রিক্রুটমেন্ট গুলো আছে লাগবে, ও লাগে না? গুলা লাগে না? ডাক্তার সাথে নার্স লাগে না? নার্স খরচ আছে না? রাইট। অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বাদ দিয়ে সরাসরি ডাক্তারের সাথে কাজ করতে দেয়া, নার্সটা অ্যাডমিনিস্ট্রেশন না, নার্সটা ডাক্তার হসপিটাল খরচ, প্রোডাক্ট কস্ট, নার্সের খরচ বা এলিমেন্ট কস্ট আছে স্যার, বিভিন্ন ধরনের এলিমেন্টস লাগবে। তাহলে ওই কস্টগুলো সহ আসার কথা। তাহলে এই জন্য বলতে হয় এই কোশ্চেনটা সিটিং করা ঠিক হয় না। আপনার 10 লাখ ধরলেও
একদিক দিয়ে ভুল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট আছে অনলি 5 লাখ ধরেন, এখানে ভুল আছে। 5 লাখ শুধুমাত্র দিয়ে ইউনিট কস্ট হয় না, প্রোডাক্ট কস্টের মধ্যে 5 লাখ প্লাস আরো সামথিং থাকবে। স্যার এটা তো ডক্টর কস্টটা তো স্যার একটা পার্শিয়াল কস্ট ধরতে গেলে। রাইট রাইট, এটাই বললাম। তাহলে আমি যদি 5 লাখ ধরে আড়াইটা ধরেন ইউনিট কস্ট, তাহলে ভুল হবে। আর যদি 5 লাখ 10 লাখ 5টা ধরেন, তখনও কিন্তু এটা ভুল অ্যান্সার। তার মানে কি স্যার আমরা ইউনিট কস্ট বলতে শুধু ডিরেক্ট কস্টটাকে বোঝাবো, যেটা শুধুমাত্র প্রোডাকশন উৎপাদন ক্ষেত্রে জড়িত, তাই না? ইউনিট কস্ট বলতে আপনি যেহেতু আমরা পুরোটা পড়ি না, জন্য আপনাকে কনফিউজ হচ্ছে, বুঝছেন? আমরা যখন চ্যাপ্টার 1 শেষ করব তখন ক্লিয়ার হবে। ইউনিট কস্ট বলতে স্যার এটার মানে কি স্যার, হ্যালো হ্যাঁ বলেন স্যার, এটার মানে কি যদি আমি স্যার একটা কার মানে তৈরি করি, তাহলে এই কারটা খরচের জন্য আমার যত টাকা খরচ হয়েছে সেটা আমার ইউনিট খরচ, আর এটার পিছনে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা মার্কেটিং কস্ট যেটা, সেটা পরবর্তীতে অ্যাড হবে এই যে ইউনিট কস্টের সাথে, এটাই তো স্যার? না, এটা আপনাদের কনফিউজ সেজন্য হচ্ছে যে আপনি চ্যাপ্টার শেষ করেন, এই জন্য আগেতে প্রশ্নটা আগেতে করতে যাবেন। আমি চ্যাপ্টার 1 শেষ করলে আপনি এটা ক্লিয়ার হবে। আপনি এখন আপাতত কিছু করেন না, কারণ আপনারা যেহেতু চ্যাপ্টার 1 শেষ করেন নাই, এই জন্য আপনি কনফিউজ হয়ে যাচ্ছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 1 শেষ করলে আপনি ক্লিয়ার হবে এটা, ঠিক আছে? পরে আসবো আপনার এটাকে আবার। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে এই জন্য কস্টকে আমরা যেহেতু বিভিন্ন পারপাজে কস্ট হয়, বিভিন্ন পারপাজে, আমরা বলছিলাম কস্ট কি শুধুমাত্র যেহেতু উদ্দেশ্য ডিফারেন্ট আসছে, আপনার উদ্দেশ্যগুলো দেন কস্টিং করতে দিয়ে অবজেক্ট গুলো দেখা যায়। চ্যাপ্টার 4 টাইপস কস্ট অ্যাকাউন্টিং ফাংশন দেখা যায় এটা। জি স্যার দেখা যাচ্ছে, যদি ছোট একটু দেখা যাচ্ছে। স্যার একটু বড় করলাম। হয়েছে? ঠিক আছে স্যার। দেন এই কস্ট অ্যাকাউন্টিং ফাংশন 4 ধরনের কস্ট ফাংশন আছে। দেন প্রথম ফাংশন হলো ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড পয়েন্ট মেজারমেন্ট। ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড পয়েন্ট মেজারমেন্ট, হ্যাঁ, এই জিনিসটা কি আমরা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম মেজারমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে কস্ট অ্যাকাউন্টিং থেকে প্রফিট বের করা যায় আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পয়েন্ট বের করা যায়। দুটো সেম ডাটাতে যদি ইউজ করি আমরা, দুটো থেকে পয়েন্ট বের করা যায়, বলছিলাম না লাস্ট ক্লাসে? জি স্যার। তাহলে আপনি কস্ট অ্যাকাউন্টিং থেকে যেটা সবচেয়ে বেশি ইউজফুল সেটা ইনভেন্টরি ভ্যালু। তার মানে কি আপনি ইনভেন্টরি ভ্যালু যে পান আপনি, হ্যাঁ, ইয়েতে, সেটা কস্ট অ্যাকাউন্টিং থেকে কিন্তু বের করা হয়। যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলেন বা কস্ট অ্যাকাউন্টিং বলেন, ইনভেন্টরি ভ্যালু আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে দেন, আপনারা ক্লোজিং স্টক বা ওপেনিং স্টক পান, ফিগার পান না? আপনি ক্লোজিং স্টক বা ওপেনিং স্টক ফিগার পান না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ? জি স্যার। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করছেন আপনারা, ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক পান না? পাওয়া যায় না? জি স্যার, ওপেনিং আর ক্লোজিং দুটোই তো ক্লোজিং স্টক থাকে স্যার। পাই তো স্যার। ওপেনিং স্টক, হ্যাঁ, ওপেনিং স্টক ক্লোজিং কস্টের উপর কিন্তু সরাসরি প্রফিট ভ্যারি করে। যত ধরনের ফাইন্যান্সিয়াল আমাদের দেশে, স্পেশাল আমাদের দেশে, হ্যাঁ, যত ধরনের ফাইন্যান্সিয়াল আপনার ফর্জারি হয় আমাদের দেশে, আপনার সবচেয়ে বড় ইনভেন্টরি নিয়ে। না, কিরকম দেখেন, ট্রেডিং অ্যাকাউন্ট আপনার দেখাচ্ছে, আপনার মনে করেন ট্রেডিং অ্যাকাউন্ট, হ্যাঁ, ট্রেড অ্যাকাউন্ট আপনার বলা আছে ওপেনিং স্টক, খেয়াল করে দেখেন ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি আমরা বলি, মনে করে আছে 60,000 টাকা আছে, ঠিক আছে? ওপেনিং ইনভেন্টরি এর পার্চেজ আছে মনে করেন 1 লাখ টাকা, আর সেল আছে মনে করেন 3 লাখ টাকা, ঠিক আছে? আবার ক্লোজিং স্টক মনে করেন 70,000 টাকা, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন এই যে ট্রেডিং অ্যাকাউন্ট, এটা আমরা সবাই জানেন, আপনারা সিম্পল ট্রেডিং অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটি আমরা করছি আমরা, তাই না? অ্যাকাউন্ট এটা প্রফিট কত হয় দেখেন, গ্রস প্রফিট আমরা কিভাবে বের করি আমরা, এটা ওয়ান মেকানিজম গ্রস প্রফিট বের করার। লেজার করলে আমরা দেখেন ডিফারেন্স গ্রস প্রফিট দেখেন, তার মানে
3,70,000 মাইনাস 60,000 মাইনাস জিপি গ্রস প্রফিট, তাই না? এটা এই যে ইনভেন্টরি ভ্যালু দেন, দুটো ওপেনিং স্টক আছে, ক্লোজিং স্টক আছে, দুইটা ইনভেন্টরি ভ্যালু আছে, তাই না? ইনভেন্টরি ভ্যালু চেঞ্জের সাথে দেখেন ইনভেন্টরি ভ্যালুর উপরে কিন্তু আপনার প্রফিট মেজারমেন্টটা পুরো ভ্যারি করে ইনভেন্টরি ভ্যালুর উপরে। ইনভেন্টরি ভ্যালু চেঞ্জের যদি আপনি ইনভেন্টরি ভ্যালুটা আপনি চেঞ্জ করে দেন, সাথে পরিচালনা দেন ইনভেন্টরি 80,000 আছে, 90,000 করে দিলাম আমি, দেখেন সরাসরি দেন প্রফিট বেড়ে গেল। দেখছেন সিমিলার হইতে আপনি ইনভেন্টরি ভ্যালু এখানে যদি আপনি কমা দেন 40,000 করে দেন, দেখেন ইনভেন্টরি ওয়েট বেড়ে গেল। আবার ইনভেন্টরি ভ্যালু এখানে কমা দিলাম আমি 30,000 করে দিলাম, দেখেন ওয়েট চেঞ্জ হলো। দেখছেন তার মানে কি ইনভেন্টরি ভ্যালু ওপেনিং এন্ড ক্লোজিং বোথ ইনভেন্টরি ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু সরাসরি প্রফিট মেজারমেন্ট। ইনভেন্টরি চেঞ্জের সাথে সাথে কিন্তু প্রফিট ফিগারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর বাড়ে বা কমে আপনি ডিপেন্ড করে ইনভেন্টরি ভ্যালু চেঞ্জের সাথে সাথে। জিনিসটা সবাই ক্লিয়ার? স্যার আর একটু বলেন স্যার, আমি নেটের কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম স্যার। আমরা এই যে যেটা ট্রেডিং অ্যাকাউন্ট দেখালাম, ট্রেডিং অ্যাকাউন্টটা দেখেন, এই ট্রেডিং অ্যাকাউন্টটা সবাই বুঝতে পারছেন না বুঝেন না? দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট মানে সিএস মানে ওটা ক্লোজিং স্টক, ক্লোজ ইনভেন্টরি, ঠিক আছে? ক্লোজ ইনভেন্টরি ক্লিয়ার? ইয়েস স্যার। বা ক্লোজিং স্টক, ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক। স্যার আবার একটু বলেন স্যার, আমি স্যার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আপনারা যদি নেট ঠিক না থাকেন, রিপিট করার মধ্যে এক চ্যাপ্টার শেষ হয়ে যাবে আপনাদের। আপনারা একজনের করে আপনি নেটে থাকেন না, তাহলে প্রবলেম বারবার, তাহলে তো শেষ করতে পারবো না আমরা, ঠিক আছে? দেখেন আপনার নেট থেকে বাইরে যান কেন আপনারা? দেখেন ট্রেডিং অ্যাকাউন্ট, আমরা ট্রেডিং অ্যাকাউন্ট বলতে মনে হয় এটা ট্রেডিং অ্যাকাউন্ট। ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি ছিল, স্টক না ইনভেন্টরি লিখে আপনারা বুঝেন না, ওপেনিং ইনভেন্টরি মনে করেন। ওপেনিং ইনভেন্টরি স্টক একই জিনিস, বুঝছেন? ইনভেন্টরি এন্ড স্টক সেম জিনিস, অনেকে স্টক লেখে বা ইনভেন্টরি লেখে। ওপেনিং ইনভেন্টরি মানে 40,000 আছে, হ্যাঁ, পারচেজ আছে মনে করেন 1 লাখ, সেল করে 3 লাখ, আর ক্লোজ ইনভেন্টরি বা ক্লোজ স্টক আছে 30 লাখ, এই আছে। এই থাকলে দেখেন এর গ্রস প্রফিট আসে 1,90,000 টাকা গ্রস প্রফিট। এই পর্যন্ত ক্লিয়ার? বলেন। জি স্যার। ইনভেন্টরি ভ্যালু দেন, যে কোনো ইনভেন্টরি ভ্যালু মনে করেন 30,000 আমি চেঞ্জ করে 50,000 করে দিলাম, আমি গ্রস প্রফিট বেড়ে গেল, কি হয়েছে? চেঞ্জ হয়েছে। আবার ইনভেন্টরি ভ্যালু এটা বা এখানে এটা বাড়া দিলাম বা কমা দিলাম, চেঞ্জ হয়েছে গ্রস প্রফিট। দেখছেন ইনভেন্টরি ভ্যালু ওপেনিং বলেন ক্লোজিং বলেন, যে কোনো ইনভেন্টরি ভ্যালু চেঞ্জের সাথে সাথে সরাসরি কিন্তু প্রফিটটা চেঞ্জ হয়ে যায়, সরাসরি চেঞ্জ হয়ে যায়। এটা ক্লিয়ার? দেখেন ইনভেন্টরি ভ্যালু ওপেনিং বা ক্লোজিং যাই বলেন না, যে কোনো ফিগার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু গ্রস প্রফিট চেঞ্জ হয়ে যায়। তার মানে সরাসরি লিংক আছে ইনভেন্টরির সাথে গ্রস প্রফিটের সাথে। এটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে এই জন্য যত আপনাকে তাহলে আপনি যে ইনভেন্টরি বলি কোন একটা অর্গানাইজেশনে ইনভেন্টরি ভ্যালু বাড়ায় কমায়া ওই বাড়ানো করা সম্ভব না? সম্ভব না? স্যার সম্ভব। সম্ভব। আমাদের দেশের আপনাদের দেশের সবচেয়ে বড় ওয়েট, আপনার ওয়েট করতে যান, সবচেয়ে বড় ওয়েট লিস্ট হলো এখানে। আমাদের যত ধরনের ফর্জারি হয় সব ধরনের আমাদের দেশের দেখবেন মোর দেন 90% কোম্পানির ফর্জারি করে ইনভেন্টরি ভ্যালু দিয়ে। আপনার সবচেয়ে বড় ওয়েট লিস্ট আমাদের ওয়েটাররা এখানে কিন্তু ফেল করে। ইনভেন্টরি ভ্যালু তারা বাড়ায়, ওয়েট কমা দেখাতে চাইলে ইনভেন্ট কমা দেয়, ওই বাড়া দেয়, ইনভেন্টরি বাড়া দেয়, এই মেকানিজমটা করে। তাহলে এই ইনভেন্টরি ভ্যালুটা পাওয়া যায় ফ্রম ইয়ার কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম থেকে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু ইনভেন্টরি ভ্যালুটা আপনি ওভাবে অ্যাকুরেটলি মেজার করা যায় না ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্ট যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য কস্ট অ্যাকাউন্টিং মাস্ট। কস্ট অ্যাকাউন্টিং ইনভেন্টরি ভ্যালু নিয়েই কিন্তু ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ কস্ট ইনভেন্টরি ভ্যালু ঠিক করা হয়।
ঠিক আছে? আমরা ইনভেন্টরি ভ্যালু কস্ট অ্যাকাউন্টিং যেটা ঠিক করে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সেই ভ্যালু নিয়ে কিন্তু ওয়ার্ক করে, ঠিক আছে? এই জন্যই আমাদের ইনভেন্টরি ভ্যালুটা যেটা বলছিলাম যে কস্ট অ্যাকাউন্টিং করার জন্য ইম্পর্টেন্ট উদ্দেশ্য হলো অবজেক্ট হলো ইনভেন্টরি ভ্যালু করা এবং ওয়েট মেজারমেন্ট করা। ইনভেন্টরি ভ্যালুর উপরে ওয়েট মেজার প্রফিটটা মেজার সম্ভব। তাহলে ওয়ান অবজেক্ট হলো ভ্যালুইং ইনভেন্টরি। আপনি ইউনিট কস্ট না বের করতে পারেন, আপনি ইনভেন্টরি ভ্যালু বের করতে পারবেন না। ক্লিয়ার হয়েছে? এবার মনে করেন ক্লোজ ইনভেন্টরি একটা, মনে করেন দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যারা কস্ট অ্যাকাউন্ট করে আসেন নাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু সময় নষ্ট আমাদেরকে, ঠিক আছে? আর করে আসছে ওদের জন্য, যারা করে আসেন নাই ওদের জন্য একটু একটু নতুন মনে হবে। দেখেন ক্লোজ ইনভেন্টরি, মনে করেন আপনি ম্যানুফ্যাকচার করতেছেন শার্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনার, ঠিক আছে? আপনার গার্মেন্টসে আপনার এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড আপনার মনে করেন কোয়ান্টিটি কয়টা শার্ট, মনে করেন আপনার স্টকে আছে মনে করেন 1 লাখ শার্ট আপনার স্টকে আছে। 1 লাখ শার্ট, ঠিক আছে? স্টক আছে। আর স্টকে আপনার যদি তাহলে ক্লোজিং ইনভেন্টরি আপনার কত হবে, ক্লোজিং কত হবে যে জানতে চান আপনি, কি লাগবে আপনার? সেলস লাগবে। সেলস থেকে স্যার মাইনাস দেওয়া লাগবে। সেলস লাগবে। না, আপনার যদি স্যার একটা শার্টে ওপেনিং লাগবে স্যার। আপনার যদি একটা শার্টে ইউনিট কস্ট জানেন আপনি, মনে করেন একটা শার্ট তৈরি করতে আপনার খরচ হচ্ছে মনে করেন 60 টাকা করে, একটা শার্ট খরচ হচ্ছে 60 টাকা করে। হ্যাঁ, তাহলে ইনভেন্টরি ভ্যালু বের করতে পারা যায় না? কত বের করতে পারা যাবে? যাবে না? স্যার জি স্যার। 4 লাখ টাকা। তাহলে আপনারা বলতে পারেন না কেন? সিম্পল জিনিসটা, আপনি 1 লাখ শার্ট স্টকে আছে, হ্যাঁ, 1 লাখ স্টকে যদি 1 লাখকে যদি আপনি মাল্টিপ্লাই করেন 60 টাকা দিয়ে, 60 লাখ হবে। 60 টাকা বের করা যায় না? জি স্যার। এখানে তার মানে বলা হচ্ছে যে আমাদের ক্লোজিং ইনভেন্টরি কোয়ান্টিটিটা হচ্ছে আমার 1 লাখ পিস, হ্যাঁ, ভ্যালুতে আমার কত আসবে তাই। হ্যাঁ স্যার, তাহলে 60 লাখ টাকা যাবে, ঠিক আছে স্যার। ইনভেন্টরি আমরা তো অ্যাকাউন্টিং করি ভ্যালু নিয়ে, ওই না আমরা লাস্ট কি বললাম, Right, sir, আমরা right. অ্যাকাউন্টিং করি অনলি মানিটারি ভ্যালু করছিলাম, লাস্ট করছিলাম আমরা অনলি মানিটারি। তার মানে অ্যাকাউন্টিং এ আসবে এটা আপনার কোয়ান্টিটি। কি অ্যাকাউন্টিং রেকর্ড করি কখনো আমরা অ্যাকাউন্টিং এ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট রেকর্ড করি কোয়ান্টিটি? বলেন না No, স্যার, sir, অ্যামাউন্ট। না স্যার, আমরা অ্যামাউন্ট অ্যামাউন্ট এই 60 লাখ টাকা, এটাই আমরা হিসাব করবো আমরা, তাই না? জি স্যার। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এই 60 লাখ টাকা ইনভেন্টরি, তা আমি যদি দেন ইট কস্ট যদি মনে করেন বাড়ায় 60 না হয় 100 করে দিলাম, ইনভেন্টরি বেড়ে গেল আছে? বা ইউনিটটা এখানে কমায় দিলাম, কমলো? স্যার ইউনিট কস্ট বাড়লে বাড়বে, কমলে কমবে। এটা স্বাভাবিক কথা। তাহলে হুম। আপনি যদি তাহলে খেয়াল করে দেখেন, আপনি যদি ইউনিট কস্টটা অ্যাকুরেটলি না বের করেন, তাহলে ইনভেন্টরি ভ্যালু ডিফার করবে না করবে না? করবে স্যার। ইনভেন্টরি ডিফার করে, প্রফিটটা ডিফার করবে না করবে না? প্রফিটটা করবে স্যার। করবে। তাহলে খেয়াল করেন ইউনিট কস্ট, তাহলে স্যার হ্যাঁ। তাহলে স্যার আমাদের স্যার এটা হলো প্রথমে মানে আমাদের কত পরিমাণ কোয়ান্টিটি মানে আমাদের স্যার থেকে গেছে, আর ওইটার ইউনিট কস্ট বের করে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করলে স্যার আমাদের মানে ক্লোজিং ইনভেন্টরিটা স্যার যে কোনো ইনভেন্টরি পাওয়া যায়, রাইট? হ্যাঁ, তার মানে মূল জিনিস হলো আপনার ইউনিট কস্ট। আপনি ইউনিট না যে জানতে পারেন, দেন ইউনিট কস্ট না জানতে পারেন আর পারবেন না, কি পারবেন না? ইনভেন্টরি ভ্যালু পাবেন না। আপনি পাবেন কোন ইনভেন্টরি পাবো না, ওপেনিং ক্লোজিং কোনটা পাবেন না? পাবেন না। না না স্যার। স্যার। তাহলে ক্লোজ পাবেন, আর ক্লোজ না পেলে কি পাবেন না? গ্রস প্রফিট পাবেন। গ্রস প্রফিট পাবেন না স্যার। না স্যার। আর গ্রস প্রফিট যদি না পান, নেট গ্রস প্রফিট আপনি গ্রস প্রফিট যদি আপনি না পান, দেখেন খেয়াল করেন, লিঙ্ক গুলো খেয়াল করেন, না পেলে আপনার নেট প্রফিট পাবেন। নেট প্রফিট না স্যার।
প্রফিট পাবো না, আমরা ব্যালেন্স শিট মিলবে না। তাহলে ব্যালেন্স শিটে পাওয়া যাবে না, দেখেন কোনটাই হবে না। তাহলে সবকিছুর মূল জিনিস হলো ইউনিট কস্ট। ইউনিট কস্ট। বুঝা গেছে এবার? জি স্যার। জি স্যার। তাহলে ইউনিট আর কস্ট এই ইউনিট জন্য কস্টে পেস লাগলে সব জায়গায় পেস লাগবে। মূল কথা। ইউনিট কস্ট না পারলে আর বই পাবেন না, কিছুই পাবেন না আপনি। এই মূল জিনিস এই জন্য কিন্তু চ্যাপ্টার 1 থেকে 3 যেটা বারবার বললাম, 1 থেকে 3 পর্যন্ত আমাদের ইউনিট কস্ট বের করব আমরা। 1 থেকে 3 চ্যাপ্টার 1 to 3 বুঝছেন, 1 2 3 এই তিনটা হলো মূল চ্যাপ্টার আপনার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। আপনি যে চ্যাপ্টার 1 2 3 বুঝবেন না, উনি কিন্তু আপনার সারা জীবন আপনার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ একটা দুর্বল থাকবে সারা জীবন। ভেরি ভাইটাল। অনেকে করে কি চ্যাপ্টার 1 2 3 টা মনে করে থিওরিটিক্যাল, এই জিনিসটা আমি কমিট করে যাই বা এটা কম পড়ি। যারা চ্যাপ্টার 1 2 3 বুঝে না বা দুর্বল থাকে, তারা সারা জীবন দুর্বল থাকে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যে দেখা যায় চাকরি করে চাকরি করতে পারে না, অনেক কিছু বুঝে না। তো আপনারা সাবধান, ক্লিয়ারলি 1 2 3 টা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ভালোভাবে বুঝবেন। অন্য চ্যাপ্টার গুলো কিন্তু সহজ, যে কোনো সময় বুঝতে পারবেন আপনি। 1 2 3 বুঝতে না পারলে কোনো কিছু পাবেন না। জি স্যার। এবার ক্লিয়ার হয়েছে আপনাদের? স্যার এই ক্ষেত্রে কি স্যার নেট সেলসটা কি আমাদের করা লাগবে না, মানে আমরা কি পরিমাণ নেট সেলস হলো আমাদের, সেটা কি স্যার বের করা লাগবে না? নেক্সট সেল কমেন্ট কি আপনি বললাম, মানে স্যার আমাদের কতটুকু পরিমাণ সেল হলো স্যার সেটা সেলের মানে আমি যে আপনাকে দেখালাম যে ইনভেন্টরি ভ্যালু বের করলাম, এটা সেল জি আসছে স্যার। কেন, কোথাও আসছে কোথাও বলেন সেল ফিগার? স্যার যে যদি net সেল থাকতো তাহলে সেল বাদ দেওয়ার পরে বের করতাম এরকম। আপনি বলেন, আমি এই পর্যন্ত যা করছি সেলের কোন ফিগার আসছে বলেন আমাকে। না স্যার, না স্যার। তাহলে প্রশ্ন করলেন কেন আমাকে? বলেন, আমি বলি আমি যে স্টেপে যাচ্ছি আগাচ্ছি, আপনার সেভাবে যান। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার যদি একটু আপনি- প্রশ্ন ছিল তো সেজন্য। আর প্রশ্ন শুনেন, প্রশ্ন করবেন চ্যাপ্টার 3 শেষের পরে। আচ্ছা যেহেতু আপনি আচ্ছা চ্যাপ্টার 3 শেষের পরে মাঝখানে প্রশ্ন করলে আপনি বুঝবেন না, সময় নষ্ট হবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে স্যার। আমি যেটুকু পড়াচ্ছি ওই পর্যন্ত প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি মনে করছিলাম স্কিপ করে গেছি, আমি শুনতে পাইনি এবার শুনেন, সেজন্য। আমি কখনো স্কিপ তো করাই না। আমি পড়ার স্টাইল ডিফারেন্ট ফ্রম আদার টিচার। না স্যার, আমি আমি প্রায়- মনে করছি স্যার, আমি কানেকশন স্যার লস্ট হয়ে গেছিল তো সেই কারণে স্যার। সেটাই না, একটু শুনি। শুনেন আমি বলি, আমার পড়ার স্টাইল ডিফারেন্ট ফ্রম আদার টিচার। আমি যেভাবে পড়ে আমরা যে ফলো করতে পারেন, আপনার ফার্দার কোনো কোশ্চেন থাকবে না আপনার ইনশাআল্লাহ স্যার। শেষে, বুঝছেন? তাই জন্য বললাম সুতরাং কোনো কিছু যা যা দরকার আমি এভরি ইনপুট আমি দিয়ে দেবো, যাতে করে আপনার কোনো প্রশ্ন থাকে না, ঠিক আছে? ইনশাআল্লাহ জন্য স্যার। আমি স্টেপ বাই স্টেপ আগায় যাই, যাতে আপনি দেখবেন আমার পড়ার স্টাইল ডিফারেন্ট ফ্রম আদার টিচার। আমি এভাবে পড়াই না আমি, ঠিক আছে? মাঝখানে পড়াই না কখনো আমি। জি স্যার। তাহলে আপনি ক্লিয়ার হয়েছে এবার যে আমাদের ইউনিট কস্ট, তাহলে ইউনিট কস্টটা আমাদের সবচেয়ে বড় জিনিস, আগে জিনিস। এবং জি, কিন্তু ক্লিয়ার স্যার। হয়েছে আপনাদের? আচ্ছা দেন, তাহলে স্টার্টিং পয়েন্ট, আমাদের কস্ট ম্যানেজমেন্ট স্টার্টিং পয়েন্টই হলো আমাদের ইউনিট কস্টটা। তারপরে বলছিলাম আমি প্রথমেই বারবার বলছিলাম, দেন 4 ধরনের কস্ট ম্যানেজমেন্ট ফাংশন, 4 টাইপস ফাংশন আমরা বলছিলাম। এটা প্রথম কাজই হলো ইনভেন্টরি ভ্যালুয়েশন পয়েন্ট মেজারমেন্ট। আমরা ইনভেন্টরি ভ্যালু প্রথম বের করব, ইনভেন্টরি ভ্যালু দিয়েই কিন্তু আমরা পয়েন্ট মেজারমেন্ট করবো, যেটা একটু আগে এইখানে দেখলাম আমরা দেখলাম অঙ্ক করে ইনভেন্টরি ভ্যালু বের করে যে পয়েন্ট মেজারমেন্ট করা যায়। এই ম্যাথমেটিক্সটা ক্লিয়ার? আপনার ম্যাথমেটিক্সটা সিম্পল, ম্যাথটা ক্লিয়ার? জি স্যার। এই যে একটু আমি ইনভেন্টরি ভ্যালু দিয়ে যে পয়েন্ট মেজার করা যায় এখানে দেখালাম আমি। এই সিম্পল ম্যাথটা ক্লিয়ার সবার? বলেন আমাকে। জি স্যার। জি স্যার। এই পর্যন্ত প্রশ্ন এখানে প্রশ্ন করেন, এখানে যদি প্রশ্ন থাকে বলেন, অন্য প্রশ্ন এই এরিয়াতে প্রশ্ন নাই কোনো, ঠিক আছে? দেন তাহলে খেয়াল করেন, আমরা প্রথমে কাজ হলো, দেন এটা লিঙ্ক কোথায় আসছে, এটার আগে কাজ হলো কি? আগের কাজ হলো, খেয়াল করে দেখেন, আগের কাজ হলো যে ইনভেন্টরি বের করা যায়, ইনভেন্টরি বের করা প্রথম কাজ হলো। তাই ইনভেন্টরি বের করার আগে কাজ হলো আপনি ইউনিট কস্ট বের। তাই প্রথম কাজটাই হলো কিন্তু আমাদের এটা ভাইটাল, অনলি ভাইটাল কাজ হলো আমাদের এটা। 20 টাকা 20টা ইউনিট কস্ট বের করলাম, এটাই হলো আমার প্রথম কাজ। এটা বের করার পরে তারপরে ফার্স্ট আমার কাজ হলো এটা বের করা ফার্স্ট, দেন এটা থেকে আমরা বের করি সেকেন্ড হলো এটা, এখান থেকে ইনভেন্টরি বের করলাম, ঠিক আছে? ইনভেন্টরি থার্ড হলো, এখান থেকে আমার থার্ড হলো এটা, ইনভেন্টরিতে আমরা বের করলাম আমরা কি গ্রস প্রফিট,
দেন ফোর্থ হলো এটা, নিট প্রফিট। ফিফথ হলো এটা। দেখছেন ক্লিয়ার, লিঙ্কটা ক্লিয়ার? দেখেন এই যে পাঁচটি ধাপ বললাম আমি, পাঁচটা ধাপ ক্লিয়ার সবার? Yes, sir. তাহলে মূল কাজ হলো কোনটা? ইউনিট কস্ট। দেখছেন দ্যাট ইজ দ্য মেইন ফাংশন। এইটাই হলো আমার মূল জিনিস, ইউনিট কস্ট বের করা, যেটা আমরা বললাম বারবার 1 2 3 কমপ্লিট করলে আমরা এটা হয়ে যাবে আমাদের। প্রথম কাজ হলো প্রথম কাজ হলো দেন ইনভেন্টরি ভ্যালুয়েশন প্রফিট ম্যানেজমেন্ট ফ্রম ইউনিট কস্ট। ইউনিট কস্ট বের করে আমরা ইনভেন্টরি ভ্যালু প্রফিট মেজারমেন্ট করব আমরা, প্রথম ফাংশন। দেন দ্বিতীয় ফাংশন করব আমরা প্ল্যানিং করার জন্য ফিউচার। দেখেন ফিউচার প্ল্যানিং করবো, যেটা আমরা বলছিলাম ফিউচার প্ল্যানিং করবো, যেমন ফর এক্সাম্পল ফোরকাস্টিং বাজেট, হ্যাঁ, যে আমরা যেমন করবো 6 বাজেট আছে, আমরা বাজেট করতে গেলে আমাদের ইউনিট কস্ট লাগবে আমাদের। হ্যাঁ, ইউনিট কস্ট না করে আমরা যখন ইনভেন্টরি ভ্যালু করতে পারলাম না, তাহলে বাজেট প্ল্যানিং বা ফোরকাস্টিং বা বাজেট করতে পারবো না। দেন কন্ট্রোল, কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোলের জন্য ইউনিট কস্ট লাগবে, যেমন স্ট্যান্ডার্ড কস্টিং বলেন, ভেরিয়েন্স অ্যানালাইসিস, এগুলো করতে গেলে কিন্তু আপনার ইউনিট কস্ট লাগবে। ডিসিশন মেকিং এক্সাম্পল, ব্রেক প্রাইসিং মনিটর, প্রাইসিং ব্রেক ইভেন অ্যানালাইসিস, ডিসিশন মেকিং। হ্যাঁ, এগুলো পারবো না করতে যদি ইউনিট কস্ট না জানি আমরা। ক্লিয়ার? বুঝতে পারলাম? বলেন। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করে দেখেন আমাদের অবজেক্ট, ইউনিট কস্ট অ্যাকাউন্টিং অবজেক্ট দেখেন, খেয়াল করেন ইউনিট কস্ট বের করে ভেরিয়াস টাইপস অবজেক্ট আছে। ইনভেন্টরি ভ্যালু 1 অবজেক্ট, 2 3 4, চার ধরনের, মেইনলি 4 ধরনের আমাদের ফাংশন আছে, আমাদের অবজেক্ট আছে 4 ধরনের: ইনভেন্টরি ভ্যালুয়েশন, প্ল্যানিং, কন্ট্রোল, ডিসিশন মেকিং। 4 ধরনের। তাহলে আমার চ্যাপ্টার 1 to 10 পর্যন্ত ধ্যান, 1 to 3 10 পর্যন্ত, 1 to 3 তো বাদ, মানে 4 to 10 পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করবো আমরা। টেকনিক শিখবো, উদ্দেশ্য এই ধরনের কাজগুলো করা। এই ধরনের কাজ যদি করতে চাই আমাদের প্রথমে লাগবে ইউনিট কস্ট বের করা লাগবে, তাই বলছিলাম আমরা, তাই না? তাহলে যেহেতু আমাদের ইউনিট কস্ট বের করবো ফ্রম, মাথায় রাখবেন অলওয়েজ ফ্রম টোটাল কস্ট থেকে। একটা অর্গানাইজেশন স্টার্টিং পয়েন্ট আমাদের দেন, স্টার্টিং পয়েন্ট টোটাল কস্ট। একটা অর্গানাইজেশনের সমস্ত কস্ট গুলো হলো এখানে থাকে। আপনি দেখেন যে কোনো কোম্পানিতে ওয়েট করতে যান, হ্যাঁ, ওয়েট করতে যান, সে ওয়েটে লেজারে সেল বাদ দিয়ে যেটা আপনার কস্ট, সব ধরনের কস্ট গুলো লেজার পাওয়া যায় না, পাওয়া যায় না? এটা জেনারেল লেজারে খেয়াল করেন। জি স্যার, পাওয়া যায় তো। পাওয়া যায়। আপনারা যারা জেনারেল লেজার দেখছেন বা ট্রায়াল ব্যালেন্স দেখছেন, বা ট্রায়াল ব্যালেন্স আমি বলি দেখছেন, মানে কয় ধরনের ইয়া থাকে দেখেন। ওখানে থাকে আপনার রেভিনিউ থাকে, তাই না? রেভিনিউ থাকে বা সেল থাকে। আবার থাকে কস্ট 2 ধরনের। এক ধরনের কস্ট হলো আপনার ক্যাপিটাল কস্ট, ক্যাপেক্স বলে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আরেক ধরনের কস্ট থেকে রেভিনিউ এক্সপেন্ডিচার। একটা জেনারেল লেজার, একটা অর্গানাইজেশনের জেনারেল লেজারে এই 3 ধরনের ট্রানজিশন থাকে। আর কি থাকে বলেন দেখো? ট্রায়াল ব্যালেন্স বা জেনারেল লেজারে ট্রানজিশন থাকে এই 3 ধরনের। আর কোন টাইপ থাকে বলতে পারবেন? আর কোন টাইপ আছে ট্রানজিশন? অ্যাসেট গুলো তো আছে। ডেবিট না স্যার, আর নাই। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে এটা ক্রেডিট আইটেম, এটা ডেবিট আইটেম। আর যেটা অ্যাসেট বললেন, অ্যাসেটেরও এটা, সরি এটা আছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যা বললাম, দিট ইজ আ অ্যাসেট। এটা অ্যাসেট না? অ্যাসেট না? ঠিক আছে। আরেকটা থাকে লাইব্রেরি থাকে একটা।
এই তো থাকে না? জি স্যার থাকে। জি স্যার। এই থাকে। তা আমাদের দেখেন এই 4 ধরনের আইটেম থাকে। তাহলে স্যার অনার আপনার- সিকিউরিটি কোন জায়গায় থাকে, কিসে থাকে? হ্যাঁ, ওনার সিকিউরিটি, তাহলে লাইবিলিটি, কোনটাতে যাবে? ওনার সিকিউরিটি অন্তত লাইব্রেরি না? ওনার সিকিউরিটি লাইব্রেরি না? কোন কাইন্ড অফ Liability. লায়াবিলিটি? ওয়ান কাইন্ড ওয়ান জি, স্যার। লাইব্রেরি, তাই না? এখানে না কিন্তু এখানে না লাইব্রেরি বা ইকুইটি একসাথে থাকে না, ব্যালেন্স শিট আইটেম, তাই না? আচ্ছা খেয়াল করে দেখেন, ওনার সিকিউরিটি লাইব্রেরিটি, ওনার সিকিউরিটি এক ধরনের লাইব্রেরি, লাইব্রেরি টু ওনার। আচ্ছা তাহলে খেয়াল করেন, তাহলে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড এই দুইটা আইটেম হলো আপনার ব্যালেন্স শিট আইটেম, তাই না? এটা ব্যালেন্স শিট আইটেম আর এটা ব্যালেন্স শিট আইটেম, তাই না? ঠিক আছে। জি স্যার। আর ইনকাম এক্সপেন্ডিচার, প্রফিট লস আইটেম এই দুটো দেখেন, ইনকাম এক্সপেন্ডিচার আইটেম এটা, আর দিস ওয়ান ইনকাম এক্সপেন্ডিচার। স্যার নিট Clear, প্রফিট এটা- যেটা হবে সেটা তো ব্যালেন্স শিটে যাবে। আরে ভাই, নেট প্রফিট ইকুইটি পার্ট না, আপনারা কি প্র্যাকটিস করেন? নেট প্রফিট ইকুইটি পার্ট না? জি স্যার, Equity এটা তো ইকুইটিকে তো এটা স্যার করে হিট করেছে। ইকুইটি অ্যাড করে না ইকুইটিকে? জি স্যার, জি স্যার। তাহলে আপনারা এগুলো পড়ে আসছেন না, এগুলা ফাইন্যান্স করে পড়ে আসছেন, এগুলো এখানে প্রশ্ন করলে তো সময় নষ্ট হবে আমাদের। না হ্যাঁ বলেন 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 কি বলছেন? আচ্ছা দেখেন কি খেয়াল করেন, তাহলে আমাদের ব্যালেন্স শিট আইটেম যে দুটো আসছে, এই দুটো আমাদের যে ইউনিট কস্ট, টোটাল কস্ট যেটা বলছিলাম, স্টার্ট আমাদের কস্ট হলো অনলি দিস ওয়ান। এই যে এটা আসছে, আমরা এটাই হলো আমাদের এখানে আসবে। রেভিনিউ আইটি এক্সপেন্ডিচার যেটা আসছে, যেটা বললাম রেভিনিউ এক্সপেন্ডিচার, এটাই হলো আমাদের টোটাল কস্ট। আর টোটাল কস্ট বলতে আমাদের এটাই বুঝি, তার মানে প্রোডাক্টের পিছনে স্যার যে কস্টটা মূলত হয়েছে। 3 ধরনের কস্ট বলছিলাম আমরা, একটা কস্ট বলেন কেন? 3 ধরনের মানে কস্ট বলছিলাম না? জি স্যার, ইউনিট কস্ট, যে তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং, ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, একটা মার্কেটিং কস্ট। জি স্যার। এই রেভিনিউ এক্সপেন্স যারা যারা আপনার প্রফিট লস করেন, খেয়াল করে দেখেন ওখানে কিন্তু যে কস্ট গুলো থাকে, যেগুলো কারেন্ট কস্ট, যেটা প্রফিট লস যায়, এই 3 ধরনের কস্ট ছাড়া আর কোন ধরনের কস্ট আছে প্রফিট লস অ্যাকাউন্টে? এক ধরনের কস্টে ফাইন্যান্স কস্ট আছে একটা হচ্ছে ফাইন্যান্স কস্ট, তাই না? এই ছাড়া আরেক ধরনের কস্ট থাকে যেটা ফাইন্যান্স কস্ট থাকে। এই ফাইন্যান্স কস্টটা আমাদের কস্টটাকে ম্যানেজ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে পার্ট করে, ঠিক আছে? তাহলে এই 3 ধরনের কস্ট ছাড়া আর কোনো কস্ট কিন্তু আপনার থাকে না, ঠিক আছে? কি একটু ক্লিয়ার না? ক্লিয়ার না বলেন? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে আমরা টোটাল কস্ট বলতে মাথায় রাখবেন, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ টোটাল কস্ট আমরা অনলি কনসিডার করব রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে, যেটা এখানে নিয়ে আসলাম N1 রেভিনিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার যা অ্যাসেট টোটাল কস্টের পার্ট না, অ্যাসেটটা টোটাল কস্টের পার্ট না, অনলি রেভিনিউ এক্সপেন্ডিচার পার্ট অফ টোটাল কস্ট। আমাদের যেহেতু আমরা অনলি তিন ধরনের কস্টে আমরা আর ইউনিট কস্ট বের করব ফ্রম অনলি দিস, অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট থেকে আমরা বের করবো ইউনিট কস্ট। হ্যাঁ, আর অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং, এই দুটো কস্টকে আমরা বলি অপারেটিং এক্সপেন্ডিচার। এই দুটো মিলাইয়া আমরা বলি অপারেটিং এক্সপেন্ডিচার। অপারেটিং এক্সপেন্ডিচার। এ পর্যন্ত ক্লিয়ার বলেন? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আমরা কস্ট এন্ড ম্যানেজমেন্ট টোটাল কস্ট বলতে
দেখেন যেটা একটু আগে দেখালাম হসপিটালের ক্ষেত্রে টোটাল কস্ট 10 লাখ টাকা, 10 লাখ। তাহলে প্রশ্ন আসছে যেটা বলছিলাম 10 লাখের মধ্যে ম্যানুফ্যাকচারিং কস্ট কত আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কত, মার্কেটিং কস্ট কত, এটা ভাগ করে দেয়া নাই। আপনার দেয়া ছিল আমাদের? না স্যার, এটা তো গ্রসটাই মানে টোটালটাই দেওয়া ছিল স্যার। টোটাল দেয়া ছিল, তার মানে টোটাল বলা ছিল 10 লাখ টাকা বলা ছিল, এই বলা ছিল না? জি স্যার। 10 লাখ বলা ছিল। 10 লাখের জি। ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ কত, মার্কেটিং কত কিছু বলে নাই, বলছে না স্যার। নাই। তাহলে যেটা আমরা ইউনিট কস্ট বের করব অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে, আমরা যদি টোটাল কস্টকে 2 লাখ দিয়ে ভাগ করি তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট চলে আসছে না, আসে নাই? সবগুলাই তো স্যার এটার মধ্যে ইনক্লুডেড স্যার। তাহলে ইউনিট কস্ট কি অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট দিয়ে আসে না, আসে না? স্যার আসছে স্যার এখানে। আমার কোশ্চেন এই জন্য বললাম সেটআপটা ঠিক হয় নাই, এই জন্য বলছিলাম না। জি স্যার, সেটা কনফিউজিং বুঝতে স্যার এটা। হ্যাঁ, এই জন্য বললাম কনফিউজ কোশ্চেন যারা করছেন ঠিক মতো কনফিউজ কোশ্চেন করছেন, এই জন্য বলছিলাম। তো এখন বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? টোটাল কস্ট বলতে অনলি আমরা বলছিলাম যে আমরা যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, ট্রেডিং এন্ড প্রফিট লস অ্যাকাউন্ট যে এক্সপেন্ডিচার গুলো আসে সেই এক্সপেন্ডিচার গুলোকে আমরা বলি টোটাল কস্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। স্যার এখন এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি 2.5 অ্যানসার করি সেক্ষেত্রে এটা যদি এটা কি রং হবে না রাইট হবে? আর এটা যদি তাদের অ্যানসার প্যাটার্নে না থাকে সেক্ষেত্রে তার রং করবে। হ্যাঁ, এখন ব্যাপার হলো এই জন্য বলছিলাম যে এমসিকিউ কোশ্চেন যারা এই যে কোশ্চেন যারা পরীক্ষার্থীর জন্য জীবন কষ্টকর, যেমন যারা কোশ্চেন সেট করে তাদের জন্য কষ্টকর, বুঝছেন? যারা কোশ্চেন তাদের যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে সেটার এই জন্য যেহেতু এখানে অ্যাজাম্পশন লেখার কোনো স্কোপ নাই, আর অ্যাজাম্পশন লেখার কোনো স্কোপ নাই আপনার, তাই এখানে কোশ্চেন সেট করা ডিফিকাল্ট। হ্যাঁ, এই জন্য আপনার কেউ হয়তো লিখবে 5 টাকা, কেউ হয়তো লিখবে 2.5 টাকা, বুঝছেন? আর যদি কোশ্চেন যেহেতু ভুল আসছে, আমার মতে ভুলতে 5টা কারেক্ট ধরা উচিত, 2.5টা কারেক্ট ধরা উচিত, 2টি কারেক্ট ধরে। কোশ্চেন ভুল থাকলে কিন্তু সবগুলোই কারেক্ট ধরে, এটাই কিন্তু নিয়ম। ঠিক আছে? কেউ যে লিখবে যে 10 লাখকে আপনার ভাগ করবেন 2 টাকা দিয়ে, বুঝছেন? দেখেন 2 লাখ দিয়ে ভাগ করবে, তার মানে 5 টাকা করবে যে উনার অ্যাজাম্পশন হইলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট নীল, তারপরে পুরোটাই ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে? অ্যাজাম্পশন। আর যিনি করবেন কি, এক মিনিট, হ্যালো স্যার কোশ্চেনে তো টোটাল কস্ট বলা আছে, টোটাল কস্ট বলতে তো অ্যাডমিন সবগুলো একসাথে বুঝে স্যার। টোটাল কস্ট 1 মিলিয়ন বলছিল, সেই হিসেবে তো 5 টাকায় রাইট হয় স্যার। শেষে 5 টাকা রাইট। হ্যাঁ, কিন্তু কথা হলো এখন টোটাল কস্ট দ্বারা ওইটা এক্সক্লুডিং বুঝায় স্যার। টোটাল কস্ট বলতে এখন কোনটা ধরবেন? এখানে ধরবেন কি সহ না বাদ দিয়ে, এটাই বড় প্রশ্ন, তাই না? কিন্তু আপনাদের ওখানে যে দেখেন, খেয়াল করেন ওখানে যে যিনি অ্যান্সার দিয়েছে, অ্যান্সারটা ওখানে কিন্তু অ্যান্সার কিন্তু আড়াইটা ধরে পড়ছে। স্যার মূলত স্যার যে ডক্টর কস্ট যেটা এক্সপেন্ডিচার ধরছে মোটামুটি স্যার ওইটাই মানে একটু কনফিউজ করে ফেলছে, মানে এটা কি আসলে এক্সক্লুডেড নাকি ইনক্লুডেড? সেটার মধ্যে ডক্টর কস্টের মধ্যে খেয়াল করেন, ডক্টর কস্টের মধ্যে শুধু ম্যানুফ্যাকচারিং কস্ট শুধুমাত্র এটা 5 লাখ টাকা কিনা, এটাই প্রশ্ন। 5 লাখ ধরছে, 5 লাখ কিন্তু শুধু ডক্টর কস্ট 5 লাখ, এই 5 লাখ বলতে শুধুমাত্র এটা কিনা, এটা একটা প্রশ্ন, বুঝছেন? সেটাই বললাম যে এই জন্য যে কোশ্চেনটা যদি অ্যান্সার দিয়ে খেয়াল করে দেখেন, অ্যান্সার দেওয়া আছে কিন্তু এখানে। অ্যান্সার দেখছেন আপনি? অ্যান্সারটা দেখেন নাই? জি স্যার, দেখেছি আমরা স্যার। 2.5 স্যার 5 দুইটাই ওইখানের মধ্যে আছে স্যার। হ্যাঁ, কি দিয়ে আসছে গেল? আবার একটা করে গেল। দেখা যায় আপনার এখানে? জি স্যার, জি স্যার, জি স্যার, দেখা যায়। জি স্যার। কোশ্চেন পেপার। দেন এরা দেন, খেয়াল করে দেন
ওরা কিন্তু 10 লাখকে অ্যান্সার দেন, অ্যান্সার দিচ্ছে 10 লাখকে 2 লাখ ভাগ করেছেন 5 লাখ দিতে। তার মানে ধরে নিচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট নীল, দেখছেন? টোটাল কস্টকে 10 লাখকে বা 2 লাখ ভাগ করছে। যেটা বললাম যে কোশ্চেনটা কনফিউজিং, কোশ্চেনটা এখন যদি কেউ অ্যাজাম্পশন করে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট আছে, তার মানে ম্যানুফ্যাকচারিং কস্টই 5 লাখ, ডক্টর কস্টটাই ছাড়া অন্য কোনো ম্যানুফ্যাকচারিং কস্ট নাই, তাহলে করলে 2.5 লাখ টাকা হয়। 5 লাখ ডিভাইড 2 লাখ, 2.5 লাখ হয়। এই জন্য বললাম 5 লাখও কারেক্ট হতে পারে, 2.5 লাখ কারেক্ট হতে পারে। বি এন্ড সি দুটোই কিন্তু আপনার এই ধরনের কোশ্চেনে দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার, ডিপেন্ড অ্যাজাম্পশনের উপরে। যেহেতু অ্যাজাম্পশন লেখার কোনো উপায় নাই, আপনি যদি অ্যাজাম্পশন করেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট নীল, তাহলে 5 লাখ টাকা 5 ইজ কারেক্ট অ্যান্সার। স্যার এই ক্ষেত্রে মনে হয় আমার স্যার স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য মূলত ডক্টরস কস্টটা দিছে, কারণ অলমোস্ট সবাই তো স্যার টোটাল কস্টটাকে মূলত এখন স্টুডেন্ট টোটাল কস্ট বলতে তো ওখানে ডক্টরের কস্টটা ওর ভিতরে ইনক্লুডিং বোঝায় স্যার। আমরা যখন একটা হসপিটালের বিল দেখি টোটাল যে আমি তো বললামই এটা সহায় আসছে, না সহায় আসছে। হ্যাঁ 5 লাখ প্লাস সামথিং, এই তো সামথিং 5 লাখ প্লাস 5 লাখ, এই তো সবাই তো এগ্রি করেন। 5 লাখ প্লাস 5 লাখ 10 লাখ, এই তো ঠিক আছে। জি স্যার, জি স্যার। বাকি 5 লাখ কি কস্ট বলা আছে এখানে? না স্যার বলা নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট নাকি হসপিটালের ওই আদার ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার বলতে কিছু হতে পারে। তার ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার যেমন নার্সিং খরচ হতে পারে, বা তার যে হসপিটাল ইকুইপমেন্ট গুলো লাগে, হ্যাঁ ওই স্যাম্পল গুলো লাগে, ওই ব্যান্ডেজ লাগে, ওষুধ লাগে, এগুলো হতে পারে, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং হতে পারে। তাহলে বাকি 5 লাখটা কি কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং নাকি হসপিটাল অন্য কিছু? এটাই দিস ইজ কনফিউজিং। বললাম না, যদি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেট নীল হয় তাহলে 10 লাখ অ্যান্সার কায় 5 টাকা, ঠিক আছে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেট নীল কোন হসপিটালে, এটা হতে পারে? হতে পারে না। হতে পারে বলেন? না স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট তো স্যার থাকেই মোটামুটি সব। এই জন্য বললাম তাহলে কোশ্চেনটা কনফিউশন না, কোশ্চেনটা জি স্যার। কনফিউজিং না। জি স্যার। আমি এই জন্য বললাম যে কোশ্চেন সেট করছেন, সেট করার সময় অত জিনিসটা লক্ষ্য করেন নাই, হয়তো খেয়াল করেন নাই জিনিসটা। ফাইন, যাই হোক আসেন এখন আমরা আগাচ্ছি। আমরা আমি যা পড়ালাম এই পর্যন্ত বুঝালাম, এই পর্যন্ত ক্লিয়ার কিনা পড়েন আমাকে? জি স্যার, ক্লিয়ার স্যার। আমরা দেখবো অনলি, খেয়াল করে দেখেন, অনলি টোটাল কস্ট বলতে আমরা বুঝাবো যে লস অ্যাকাউন্টের যে রেভিনিউ এক্সপেন্ডিচার গুলো, সব ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার সবগুলোকে আমরা বলি টোটাল কস্ট। ক্লিয়ার? কি টোটাল কস্ট ক্লিয়ার বলেন? স্যার হ্যাঁ জি স্যার। টোটাল কস্ট ক্লিয়ার? টোটাল কস্ট ক্লিয়ার যদি হয়, টোটাল কস্টের মধ্যে দেখেন ইট কস্ট বের করবো ফ্রম আওয়ার অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আমরা বলছিলাম। অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আমরা ইউনিট কস্ট বের করবো, অর্থাৎ প্রোডাক্ট কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট ইউনিট কস্ট বের করবো। তার জন্য আমরা তাহলে যেহেতু টোটাল কস্টের মধ্যে 2 ধরনের কস্ট থাকবে, দেখেন total costs equal to the, খেয়াল দেখবেন, স্যার আপনার স্ক্রিনটা ওই প্রশ্নটাই রয়ে গেছে। প্রশ্ন রয়ে গেছে, বলবেন আপনার, আমি দেখা যান এখানে বলবেন আমাকে। এখন আসছে? জি স্যার। আপনার স্ক্রিন ভুল আসতে বলবেন সাথে সাথে। টোটাল কস্ট আমাদের প্রোডাক্ট কস্ট, আমরা প্রোডাক্ট কস্ট বা যেটা বলে ম্যানুফ্যাকচারিং কস্ট। হ্যাঁ কি বলেন, বলবেন কিছু? কস্ট প্লাস cost plus marketing cost, তিনটে মিলে প্রোডাক্ট কস্ট।
তিন টাইপের টোটাল কস্ট এটুক। এরপর তো আমাদের কারো কনফিউশন নাই, ঠিক আছে? স্যার ফাইন। আর আমরা ইট কস্ট বের করব, মাথা রাখেন, ইট কস্ট বের করব, খেয়াল করে দেখেন। প্রোডাক্ট কস্ট or manufacturing cost একই জিনিস, ডিভাইড বাই নাম্বার অফ ইউনিট প্রডিউসড, যেটা একটু আগে ইয়ে দেখাছিলাম। হ্যাঁ, আমরা যদি টোটাল প্রোডাক্ট কস্ট বের করতে পারি, হ্যাঁ, সে কয়টা ইউনিট প্রডিউস করছি এটা বের করতে পারি, ভাগ করলে ইউনিট কস্ট বেড়ে যাবে। ক্লিয়ার এ পর্যন্ত? স্যার হ্যাঁ, এবার ক্লিয়ার, ফাইন। আচ্ছা, তাহলে আমরা যেহেতু খেয়াল করে দেখেন, আমি ইউনিট কস্ট বের করে 4 ধরনের কাজ করব: ইনভেন্টরি ভ্যালু, মেজারমেন্ট, প্ল্যানিং এর কাজ করব, কন্ট্রোল করব, ডিসিশন মেকিং করব। যেহেতু একই কস্ট আর টোটাল কস্ট যেটা আছে সেম কস্ট নিয়ে কাজ করব, দেন সেম কস্ট নিয়ে কাজ করব, বাট অবজেক্ট 4 ধরনের অবজেক্ট, তাই না? 4 ধরনের কাজ করব, 4 টাইপস কাজ করব। টোটাল কস্ট সেম, কিন্তু যে টোটাল কস্ট আছে একটা অর্গানাইজেশনের ওই নসেমতে, মনে করেন 10 লাখ টাকা কাজ বলছে এক্সাম্পল, এই 10 লাখ টাকা কাজ করব, বাট 4 টাইপস অবজেক্ট। যেহেতু আমাদের সেম কস্টকে আমরা ডিফারেন্ট পারপাস ইউজ করব, তাই কস্টকে আমরা ক্লাসিফাই করব ফর দ্যাট পারপাস। সেম কস্টে খেয়াল করে দেখেন, এই কস্টকে যখন আমরা যে পারপাস ইউজ করব সে সেভাবে ক্লাসিফাই করব না। কস্ট ক্লাসিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট ফর দিস। এই যেটা এখন আসবে কস্ট ক্লাসিফিকেশন ডিপেন্ডিং অন আওয়ার অবজেক্ট। কি ধরনের অবজেক্ট? 4 ধরনের অবজেক্ট বলছেন, খেয়াল করে মাথা রাখবেন। ইনভেন্টরি ভ্যালু, মেজারমেন্ট, প্ল্যানিং, কন্ট্রোল, ডিসিশন মেকিং। সুতরাং এই কস্টকে আমরা এই কস্টকে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করব। দেখেন, আচ্ছা, যে বলে needs to be classified in some way or otherwise, কস্টকে হ্যাঁ ডিফারেন্ট ওয়েতে বা আদারওয়াইজ ক্লাসিফাই করব। কিভাবে ক্লাসিফাই? কস্ট ক্লাসিফাই ভেরি ইম্পর্টেন্ট, মাথা রাখবেন। কিভাবে ক্লাসিফাই করব? প্রথম ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট এন্ড কস্ট অবজেক্টস। ডাইরেক্ট কস্ট টোটাল কস্টকে দুভাবে ভাগ করতে হবে, একটা ডাইরেক্ট কস্ট হতে পারে, ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে কি বোঝায়? হ্যাঁ, এন্ড কস্ট অবজেক্টের সম্পর্কটা কি? দেন ডেফিনেশনটা ক্লিয়ার করেন। টোটাল কস্ট, যেটা আমাদের হসপিটালে টোটাল কস্ট ছিল কত? হসপিটালে স্যার 10 লাখ 10 লাখ, রাইট? 10 লাখ ছিল হসপিটাল কস্ট। হ্যাঁ, এই 10 লাখকে যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট হিসেবে ভাগ করি, ডাইরেক্ট কস্ট ও ইনডাইরেক্ট কস্ট কোথা, তাহলে বুঝতে হবে ডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট কি সেন্সে আমি ইউজ করতেছি, কি সেন্সে। হ্যাঁ, সেন্সটা বুঝতে পারি আমরা অবজেক্টটা, তাহলে আমরা কিন্তু এই 10 লাখের মধ্যে ডাইরেক্ট কস্ট কোনটা, ইনডাইরেক্ট কস্ট কোনটা আমরা সহজে বের করতে পারবো। আচ্ছা, দেন আমরা ডেফিনেটলি বলতে cost directly related to cost object is called direct cost. Cost object যেটা আছে, অর্থাৎ যেখান থেকে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বের করি, আমরা এটা বলতাম কস্ট অবজেক্ট। যেটা বলতাম গাড়ি তৈরি করতে খরচ পেয়ে খরচ কত, হসপিটাল যে পেশেন্ট খরচ কত, হ্যাঁ, এটা ডাইরেক্ট কস্ট বোঝায়। তার মানে ইউনিট কস্টে যে খরচগুলো আসে, অনলি ডাইরেক্ট কস্ট কনস্টিটিউট ইউনিট কস্ট। ডাইরেক্ট কস্ট গুলো, তারপরে কস্ট অবজেক্টটা আমরা জানি ইউনিট কস্ট বের করি আমরা কস্ট অবজেক্টের, তাই না? ইউনিট কস্টে আসে অনলি ডাইরেক্ট কস্ট গুলো। হ্যাঁ, অর্থাৎ যে জিনিসটা তৈরি করতে, ম্যানুফ্যাকচার করতে সরাসরি আপনার খরচগুলো লাগবে, সেগুলো আমরা বলি ডাইরেক্ট কস্ট বা প্রোডাক্ট কস্ট। তাহলে ডাইরেক্ট কস্ট, প্রোডাক্ট কস্টের দেখেন দেখলাম এখানে টোটাল 10 লাখ ছিল আমাদের, 10 লাখ। তাহলে প্রশ্ন আসলো 10 লাখের মধ্যে ডাইরেক্ট কস্ট কোনটা, ইনডাইরেক্ট কস্ট কোনটা? হ্যাঁ, স্যার 5 লাখ স্যার ডাইরেক্ট কস্ট।
এটা বলেন আপনাকে 5 লাখ বাদ 5 লাখ অনলি ডাইরেক্ট ডক্টর কস্ট বলছে তাই না আপনাকে, কিন্তু কথা হলো ডক্টর কস্ট ছাড়াও একটা পেশেন্ট সার্ভিস দিতে আপনার নার্সের খরচ লাগে তাই না, তা আপনার নার্সের খরচ লাগতেছে, তাছাড়া তার যে প্রিমাইজ সার্ভিস চার্জ সার্ভিস চার্জ আছে, অনেক সার্ভিস চার্জ আছে না, আপনার ক্লিনিং খরচ লাগতেছে, প্রিমাইজ খরচ লাগতেছে, ইলেকট্রিক বিল লাগতেছে, না এগুলা সব মিলেই তো শুধু ডায়েট কস্ট, শুধু ডক্টর খরচ দিয়ে কিন্তু ডায়েট কস্ট হয় না, তার মানে এখানে আদার কি কস্ট আছে যেগুলা প্রোডাক্ট কস্ট আসবে। সিমিলার ওয়েতে 10 লাখের ভিতরে কিন্তু তার মানে কিছু ইনডাইরেক্ট কস্ট আছে, তার মানে এখানে ডায়েট কস্ট আছে, ডায়েট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, তাহলে তার মানে টোটাল কস্ট ডায়েট কস্ট ও ইনডাইরেক্ট কস্ট থাকবে। ডায়েট কস্ট কি খেয়াল করেন, ডায়েট কস্ট কি আমরা বলবো প্রোডাক্ট কস্ট, ডায়েট কস্ট এক নাম হলো প্রোডাক্ট কস্ট, এই কস্ট গুলোকে ইউনিট কস্ট আসে, এই জন্য এটা বলে প্রোডাক্ট কস্ট, ঠিক আছে। ইনডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট আমরা বলবো কস্ট এখন ল্যাঙ্গুয়েজে ওভারহেড বলে। এটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ডায়েট কস্ট কে আমরা প্রোডাক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, ওভারহেড। এন্ড প্রশ্ন হলো কোনটা ডায়েট কস্ট, ইনডাইরেক্ট কস্ট? সিম্পল কথা মাথায় রাখবেন, একটা ইউনিট তৈরি করতে সরাসরি যে খরচগুলা আপনার চার্জ করা যায়, কোন ইউনিটে সরাসরি চার্জ করা যায়, আইডেন্টিফাই করা যায়, এটার জন্য মনে করে চেয়ার তৈরি করলেন, চেয়ার করতে যে খরচগুলো হয়, যে খরচগুলো সরাসরি অ্যালোকেট করা যায়, চেয়ারটা মানে 8টা আমি অ্যাড করলাম, যে আপনার যে মিস্ত্রির খরচটা আছে তাই না, সরাসরি যে খরচগুলো পার্টিকুলার চেয়ারে আইডেন্টিফাই করা যায়, ডায়েট কস্ট। হ্যাঁ, ইনডাইরেক্ট কস্ট গুলো হলো যেটা ওভারহেড বলে আমরা, সরাসরি আইডেন্টিফাই করা যায় না। হ্যাঁ, যে চেয়ার যেন কত লাগতো, মনে করেন ফ্যাক্টরি চেয়ার হয়, টেবিল হয়, হ্যাঁ, অনেক ধরনের ফার্নিচার হয়, আর ফ্যাক্টরির ভিতরে ফ্যাক্টরি রেন্ট মনে করেন, হ্যাঁ, ফ্যাক্টরি যে ইউটিলিটি বিল আছে, তাহলে ফ্যাক্টরি রেন্ট বা ইউটিলিটি বিলের সব টাকা কি চেয়ারে খরচ হয়েছে, চেয়ার জন্য হয়েছে? না স্যার, এরা খরচটা চেয়ার যত প্রোডাক্ট তৈরি সবগুলো প্রোডাক্টের ভিতরে শেয়ার হয়ে গেছে, যে খরচগুলো শেয়ার্ড হয়ে যায়, শেয়ার্ড এক্সপেন্ডিচার, সেগুলো অল আর ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার। স্যার ডেপ্রিসিয়েশনটা তাহলে স্যার ডেপ্রিসিয়েশন যদি থাকে ওখানে মেশিনারিজ এর মধ্যে তাহলে ওইটা ভালো কথা। ডেপ্রিসিয়েশন এখন যদি মনে করেন ডেপ্রিসিয়েশনটা কোনো একটা মেশিন আছে, মেশিনটা সরাসরি পার্টিকুলার কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে, তখন দ্যাট উইল বি ডাইরেক্ট কস্ট। কিন্তু ডেপ্রিসিয়েশন যদি মনে করেন যে প্রোডাক্ট যে মেশিন তৈরি, সেই মেশিনটা অনেকগুলো প্রোডাক্টে কাজ করে, শেয়ারিং কাজ করে, তাহলে দিস ইনডাইরেক্ট কস্ট। বুঝতে পারলেন? মানে সে যদি স্যার পার্টিকুলার শুধু চেয়ার মানে প্রোডিউস করে, তাহলে তখন স্যার সেটা ইনডাইরেক্ট কস্টের মধ্যে যাবে, ডাইরেক্ট কস্ট যাবে, যেহেতু ওই চেয়ারের পার্টিকুলার চেয়ারের জন্য সেটা সে ডেডিকেটেড। হ্যাঁ, তাহলে দি ডাইরেক্ট কস্ট ফর চেয়ার। বাট যদি দেন এই মেশিনটা চেয়ার তৈরি করে লাগছে, টেবিল তৈরি করতে লাগছে, বা বেড তৈরি করে লাগছে, তার মানে মাল্টিপল কাজে যেটা ইউজ হয় সেটা মাল্টিপল কাজে ইনডাইরেক্ট কস্ট। ভেরি গুড। অর্থাৎ যে কস্ট গুলো শেয়ার করা হয়, বিভিন্ন ভাবে শেয়ার করা হয় বিভিন্ন কাজে, সেগুলো বিভিন্ন কস্ট অবজেক্টে শেয়ার করা হয়, দ্যাট আর ইনডাইরেক্ট কস্ট। বাট যে কস্ট গুলো শেয়ার করা হয় না, পার্টিকুলার কস্ট অবজেক্টে সরাসরি চার্জ করা যাবে, অ্যালোকেট করা যায়, দোজ আর ডাইরেক্ট কস্ট। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। দ্যাট ইনডাইরেক্ট ক্লিয়ার? টোটাল কস্টে স্যার এই ক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড তো ডাইরেক্ট কস্ট নাকি? আচ্ছা, আপনি বলতে বললেন ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি এক্সপেন্ডিচার গুলো ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার, তাই তো? তাহলে একটা ফ্যাক্টরির ভিতরে একটা প্রোডাক্ট তৈরি হয় না অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়? প্রোডাক্ট তৈরি হবে স্যার। হ্যাঁ, অনেকগুলো প্রোডাক্ট তৈরি হবে। অনেকগুলো। একটা ফ্যাক্টরির ভিতরে যদি একটা প্রোডাক্ট তৈরি হয়,
তাহলে ফ্যাক্টরি ওভারহেডটা পড়ে ডাইরেক্ট কস্ট ওই প্রোডাক্টের জন্য, তাই না? আর ফ্যাক্টরির ভিতরে যদি মোর দেন ওয়ান প্রোডাক্ট তৈরি হয় তাহলে কি এই ফ্যাক্টরি ওভারহেড গুলো শেয়ার হয়ে আসছে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে। যখন শেয়ার হয়ে আসছে তখন কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এখন ইনডাইরেক্ট কস্ট হয়ে যাবে। হ্যাঁ, ডিপেন্ড সিচুয়েশন, একই কস্টকে বিভিন্ন সিচুয়েশনে কিন্তু ভিন্ন রকম হয়ে যাবে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশনের উপর। ক্লিয়ার হয়ে যাবে? জি স্যার। ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্লিয়ার সবার? আরেকটা কোশ্চেন একটু বলেন। হ্যাঁ বলেন। স্যার আমরা মনে করেন জ্বালানি, হ্যাঁ মেশিনের জন্য যে জ্বালানি ব্যবহার করি ইলেকট্রিসিটি বা কিছু, এখন এটা তো ডিরেক্টলি ইনভলভ, কিন্তু এটা দেখা যাচ্ছে ওই মেশিনে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়, তাহলে কি এই ক্ষেত্রে এটা ইনডাইরেক্ট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যখনই আপনি দেখবেন খরচটা শেয়ার হয়ে যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে, কস্ট অফ এর মধ্যে শেয়ার হয়ে যাচ্ছে, দিস আর ইনডাইরেক্ট হয়ে যাবে। আর যদি 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 কোনো কস্টটা সরাসরি করে অনলি ওয়ান প্রোডাক্টের জন্য হয় দ্যাট ইজ ডাইরেক্ট কস্ট। ক্লিয়ার? জি স্যার। জি জি। ফাইন। এটা কিন্তু যার জন্য কোনো কস্টকে স্পেসিফিক বলা যাবে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। আপনি দেখবেন যে এই খরচটা পার্টিকুলার প্রোডাক্টে লাগছে কিনা, পার্টিকুলার প্রোডাক্টের জন্য লাগছে সরাসরি ডাইরেক্ট কস্ট, মানে কোনো খরচকে পার্টিকুলার প্রোডাক্টকে অ্যাসাইন করা যায় বা চার্জ করা যায় টোটাল কস্টকে, তখন দ্যাট ইজ ডাইরেক্ট কস্ট। আর যদি কোনো খরচটা হয় মোর দেন ওয়ান প্রোডাক্টের জন্য, মানে খরচটা শেয়ার হবে, তখন দ্যাট ইজ ইনডাইরেক্ট কস্ট। ক্লিয়ার? স্যার ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝলাম আমরা। এক্সাম্পল বলতেন, এক্সাম্পল কি বলতেন? এক্সাম্পল দেন, factory expenses. Factories are not directly related to any individual cost object prepared within the factory, but for the whole factory. Whole factory is direct cost. Whole factory জন্য direct cost, but the individual cost object জন্য ধরেন তাহলে indirect হয়ে যাবে। Whole factory জন্য direct cost হয়ে যাবে। Clear? স্যার আরেকবার যদি বলতেন স্যার, মানে আমরা মনোযোগ দেন না আপনারা। আমরা বললাম ফ্যাক্টরি এক্সপেন্সেস, যেটা এক্সাম্পলটা বারে বললাম যে ফ্যাক্টরির মধ্যে আপনার চেয়ার হয়, টেবিল হয়, বেড হয়, সবগুলো হয়, বললাম না? ফ্যাক্টরি এই যে এক্সপেন্ডিচার, এখন পুরো ফ্যাক্টরির জন্য ডাইরেক্ট কস্ট, এটা হোল ফ্যাক্টরির জন্য ডাইরেক্ট মনে করে ফ্যাক্টরি নিয়ে এতটা লাগছে, যত খরচ ফ্যাক্টরি ডাইরেক্ট কস্ট, যেহেতু ফ্যাক্টরি। বাট যদি আপনি ফ্যাক্টরির ভিতরে প্রোডাক্ট চিন্তা করেন যে টেবিলে কত, টেবিলের জন্য এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট, চেয়ারের জন্য ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাহলে আপনি বলেন ফ্যাক্টরির খরচ চেয়ারের জন্য ডাইরেক্ট কস্ট না ইনডাইরেক্ট কস্ট? চেয়ারের জন্য। স্যার চেয়ার আর ইনডাইরেক্ট কস্ট, এটাই বললাম তো, হোল ফ্যাক্টরির জন্য ডাইরেক্ট ঠিক আছে, বাট যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট চিন্তা করেন চেয়ার, টেবিল, এজ এ হোল হিসাব করলে স্যার এটা হচ্ছে আমার এই যে ডিরেক্ট, আর যদি আমি যদি মানে পারপাস চিন্তা করি তাহলে ইনডিরেক্ট কস্ট। সেটাই বললাম তো, সেটা বললাম তো, বুঝতে পারেন না বারবার। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে? জি স্যার। মনোযোগ দিবেন যে যারা আগে পড়ে আসেন নাই, কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে, নিউ কনসেপ্ট তো খুব সহজ জিনিসটা বুঝতে খুব সহজ, না বুঝলে কিন্তু পরে বুঝবেন না। ঠিক আছে, ফাইন। দেন আরেকবার ক্লাসিফাই করি, কস্ট ক্লাসিফাই ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন পয়েন্ট, যেটা বলছে একটু আগে, ইনভেন্টরি ভ্যালুয়েশন পয়েন্ট মেজারমেন্ট। ইনভেন্টরি পয়েন্ট মেজারমেন্ট কস্ট কিভাবে ভাগ করি আমরা। দেন আর প্রফিট যেটা দেখলাম, প্রফিট যে বললাম শেষ কস্ট অফ গুডস সোল্ড মানে অপারেটিং এক্সপেন্ডিচার, তাই বলছিলাম না, যেটা পি অ্যাকাউন্টে করছিলাম একটু আগে, তাই না? প্রফিট বের করছিলাম। কস্ট অফ গুডস কিভাবে বের করি আমরা? ওপেনিং স্টক দেন লাস্ট পারচেজ মাইনাস ক্লোজিং স্টক। ঠিক আছে, ফাইন। জি স্যার। তিনটা, তাহলে এটাই বলছে দেন, যেটা একটু আগে বলছিলাম, ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক, ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক ভ্যালুর উপর ডিপেন্ড করে কস্ট অফ গুডস সোল্ড, আর কস্ট অফ গুডস সোল্ড ডিপেন্ড করে প্রফিট। দেখছেন? হ্যাঁ, তাহলে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক কস্ট গুলো কিভাবে এটা ইয়ে করবো? ম্যানুফ্যাকচারিং কস্ট এলিমেন্টস। ম্যানুফ্যাকচারিং কস্ট নিয়ে বলতে বোঝায় কি কি ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটা প্রোডাক্ট কস্টে আসে, ম্যাটেরিয়াল, লেবার, আদার এক্সপেন্সেস। টোটাল কস্ট কেন ভাগ করে বলতাম, যেমন দেখেন ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং, টোটাল কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। নন ম্যানুফ্যাকচারিং বলতে আমরা বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং, এই দুটো। একটু আগে দেখেছি আপনাদেরকে তিন ধরনের কস্ট বলছিলাম না, প্রোডাক্ট কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং বলছিলাম না, তিনটা বলছিলাম। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট কস্টে আমরা বললাম ম্যানুফ্যাকচারিং কস্ট,
হ্যাঁ, আর নন অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এই দুটো আমরা নন ম্যানুফ্যাকচারিং বা অপারেটিং এক্সপেন্ডিচার বলি আমরা। দেন টোটাল কস্টকে আদার এক্সপেন্ডিচার যেটা বুঝছেন, খেয়াল করেন ম্যানুফ্যাকচারিং কস্টকে আর ভাগ করি আমরা 3 ভাগে এলিমেন্ট ওয়াইজ, কস্ট এলিমেন্ট ওয়াইজ, ম্যাটেরিয়াল, লেবার, আদার এক্সপেন্স। 3টা মিলাইয়া তিন ধরনের কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, লেবার, 3 ধরনের কস্ট মিলে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাক্ট কস্ট। এক্সাম্পল দিই আপনাকে, হ্যাঁ, মনে করেন আপনি চেয়ার বানাবেন, হ্যাঁ, চেয়ার বানাতে গিয়ে আপনার চেয়ারের যে মেইন ম্যাটেরিয়াল বলে ম্যাটেরিয়াল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে কাঠ, রাইট, মেইন কাঠ। আর ইনডাইরেক্ট যে ম্যাটেরিয়াল আছে, ইনডাইরেক্ট কস্ট অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে টার্মগুলো খেয়াল করেন। মেইন ম্যাটেরিয়ালকে কস্ট অ্যাকাউন্টিং এ আমরা বুঝবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল। মাথা রাখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোথা লেখে অথবা ম্যাটেরিয়াল লেখে, টার্মগুলো খেয়াল করেন। কোথাও যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা শুধু ম্যাটেরিয়াল লেখে তখন সেটা বুঝবেন, সেটা মেইন ম্যাটেরিয়াল বোঝায়। মানে চেয়ারের মেইন ম্যাটেরিয়াল কি? স্যার কাঠ বা অনেক সময় প্লাস্টিক বা যেগুলো হয়। মনে করেন কাঠের চেয়ার, আপনার পেছার লাভ নেই, মনে কাঠের চেয়ার তৈরি করবো আমরা, কাঠের চেয়ার তার মেইন ম্যাটেরিয়াল কি? কাঠ। তাহলে কস্ট অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে এই কাঠটাকে আমরা বলছিলাম ম্যাটেরিয়াল, মেইন ম্যাটেরিয়াল বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা অনলি ম্যাটেরিয়াল। আমরা খেয়াল করেন এগুলা কিন্তু কনফিউজ করবে এক্সাম হলে। আপনি অনেক কখন লিখবে মেইন ম্যাটেরিয়াল, হ্যাঁ, মিউট করার পর আবার কথা বলে, বুঝলাম না। দেখেন তাহলে টার্মগুলো খেয়াল করেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল যদি বলি, অনলি ম্যাটেরিয়াল যদি বলি, মেইন ম্যাটেরিয়াল বলি, 3টা কিন্তু একই জিনিস। ক্লিয়ার সবার? জি স্যার। কস্ট অ্যাকাউন্টিং, যেহেতু কস্ট অ্যাকাউন্টিং এটা যদি ইন্টারনাল ম্যানেজমেন্ট ইস্যু, এই জন্য কিন্তু এক বইতে বা এক রাইটার এক ভাবে টার্মগুলো ইউজ করে, এই জন্য কিন্তু অ্যাকাউন্টিং এর মতো সিম্পলিফাইড না। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যাকাউন্টিং যেমন জেনারেল পারপাস ফাইন্যান্স তো যাদের স্ট্যান্ডার্ড আছে, একই ল্যাঙ্গুয়েজে কথা বলে। কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেহেতু ইন্টারনাল, তাই এগুলো কিন্তু একই জিনিসকে কিন্তু একটু ডিফাইন্ড ওয়েতে অনেক বইতে রাইটার বা বই বা কোম্পানি ডিফারেন্ট নামে ইউজ করে। এই জন্য দেখবেন একই জিনিসের ভিন্ন নাম থাকবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? জি স্যার। তো নামগুলো খেয়াল রাখবেন যারা এক্সাম হলে কনফিউশন হয়। মেইন ম্যাটেরিয়াল বলেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলেন, একই জিনিস, ঠিক আছে? মেইন ম্যাটেরিয়াল। এখন বলেন চেয়ার তৈরি করতে চেয়ার শুধুমাত্র কাঠ লাগে নাকি আরো কিছু লাগে? স্যার লেবার ফোর্স লাগবে। লেবার একটা জিনিস লাগে, রাইট, লেবার লাগে। তারপর আমার যদি স্যার মেশিনারিজ চলে তাহলে ইলেকট্রিসিটি লাগে স্যার, আপনার অয়েল জ্বালানি লাগে, লেবার লাগে। আর মেইন আর কিছু ম্যাটেরিয়াল কাঠের সাথে আরো কিছু লাগবে যেগুলো সমস্যা কাজটা ফিনিশ করার জন্য। দেখেন, হ্যালো, জি স্যার। দেখেন আপনারা যারা কথা বলবেন তাই তো শুধু আনমিউট করে রাখেন, আর যারা কথা বলবেন না শুনবেন তারা মিউট করে রাখেন, বুঝছেন? আচ্ছা দেখেন মেইন ম্যাটেরিয়াল, তাহলে আদার কিছু ম্যাটেরিয়াল লাগে। আদার মানে জানেন এ তৈরি করতে গাম লাগবে, গাম লাগে না? অ্যাকসেসরিজ লাগবে, ফুয়েল লাগবে, গাম লাগে, তাছাড়া চেয়ার তৈরি করে গাম লাগবে। স্যার যদি মেশিনারি যে চললে স্যার ইলেকট্রিসিটি বিল বা আদার। খেয়াল করে দেখেন বলছি, তাহলে ম্যাটেরিয়াল কথা, মেইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আদার কিছু ম্যাটেরিয়াল থাকে, এটা বলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। যত ম্যাটেরিয়াল থাকে ওটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে। যত ধরনের ম্যাটেরিয়াল লাগে, মেইন ম্যাটেরিয়াল বাদ দিয়ে অন্য ম্যাটেরিয়াল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আরেকটা নাম আছে কস্ট অ্যাকাউন্টিং এ, সাপ্লাইজ বলে, মাথা রাখেন। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যেটা বললাম, মনে করেন গাম লাগতেছে, তারপর লাগতেছে, যে ম্যাটেরিয়াল আছে দিজ আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। বা একটা কস্ট অ্যাকাউন্টিং অনেক সাপ্লাইজ লাগে, সাপ্লাইজ মানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, তাই না? তাই 2 ধরনের ম্যাটেরিয়াল লাগে, মেইন ম্যাটেরিয়াল আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। একটা জিনিস তৈরি করতে এই 2 ধরনের ম্যাটেরিয়াল লাগে। ক্লিয়ার কিনা সবাই বলেন? ম্যাটেরিয়ালটা ক্লিয়ার? জি স্যার। মেইন ম্যাটেরিয়াল বাদে যা লাগে ওগুলো হচ্ছে সাপ্লাইজ।
মেন ম্যাটেরিয়াল বাদ দিয়ে অন্য যে ম্যাটেরিয়াল যা লাগে সেগুলো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল সাপ্লাইজ। ক্লিয়ার? ফাইন। দেন ওয়ার্কার লেবার লাগে, সবাই জানেন। ক্লিয়ার? লেবারের মধ্যেও কিন্তু লেবারের মধ্যে দুই ধরনের লেবার থাকে। এক ধরনের লেবার ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার। দুই ধরনের লেবার থাকে। ডাইরেক্ট ইনডাইরেক্ট কেন থাকে? ডাইরেক্ট থাকে যে লেবারটা সরাসরি ওই পার্টিকুলার কস্ট অবজেক্ট তৈরি করে লাগে, মানে যে মিস্ত্রিটা সরাসরি টেবিল তৈরি করতেছে সেই মিস্ত্রির কস্ট ডাইরেক্ট লেবার, মানে যে কস্টটা সরাসরি কস্ট অবজেক্টে অ্যাসাইন করা যায়। হ্যাঁ, বাট যে লেবার গুলো একটা প্রোডাক্টে সরাসরি কাজ করে না, অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে, মানে সুপারভাইজার, একটা সুপারভাইজার কিন্তু চেয়ারের পিছনে সময় দেয়, আবার টেবিলের পিছনে সময় দেয়, আবার বেডের পিছনে সময় দেয় না? জি স্যার। যার যে লেবারের খরচগুলো মোর দেন ওয়ান প্রোডাক্টে শেয়ার হয়ে যায়, ওই খরচগুলোকে আমরা বলি ইনডাইরেক্ট লেবার। হ্যাঁ, আর যে লেবার কস্টটা পার্টিকুলার কস্ট অবজেক্টের জন্য হয় শুধুমাত্র অ্যাসাইন করা, সেটা বলে ডাইরেক্ট লেবার। ক্লিয়ার? লেবারটা দুই ধরনের। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। সাপোজ স্যার আমরা হচ্ছে কোনো একটা শু কোম্পানিতে গিয়েছি যেখানে আমরা এক্সপোর্টের জন্য জুতা প্রডিউস করি। এখন তাদের আবার লোকালি প্রোডাকশনের জন্য তারা লোকালি যেগুলো সেল করে সেগুলোর আলাদা কনসার্ন আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফরেনের জন্য তারা যে এক্সপোর্টের জন্য যে প্রোডাক্ট, মানে স্যার তাদের দুই ধরনের কনসার্ন আছে, একটা ফরেন এক্সপোর্টের জন্য আবার একটা লোকালের জন্য। তো ফরেনের তারা যে স্যার ফরেন এক্সপোর্টের জন্য যেখানে যে লেবার গুলো কাজ করছে সেই লেবার গুলোর সাথে যখন চাপ পড়ে যাচ্ছে তখন লোকাল থেকে লোকাল লেবার নিয়ে আসছে। এখন আমি ফরেনের জন্য যখন কস্ট মেজার করবো তখন ডিরেক্ট লেবারটা পড়বেই সেখানে। এখন আমি যদি লোকাল ইউনিট থেকে কোনো লেবারকে হায়ার করি তাহলে সেটা কি স্যার ডিরেক্ট লেবার হিসেবে ট্রিট হবে নাকি? হ্যালো স্যার আমি কি বুঝাতে পেরেছি স্যার? আপনার লাইন ডিস্টার্ব করে আপনার, আমি বুঝতে পারছি। আচ্ছা, এটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপরে। আপনি যদি যে লেবারটা লোকাল লেবারটা আপনার ফরেনে যাইয়া কাজ করছে, হ্যাঁ, সে যদি তার যদি ওটা যদি সরাসরি আইডেন্টিফাই করা সম্ভব হয় যে সে তার কস্ট কতটুকু লেবার কস্টটা ফরেন লেবারে কাজ করছে, ফরেন ওয়ার্ক কাজ করছে, আইডেন্টিফাই সম্ভব হয়, দ্যাট উড বি দা ডাইরেক্ট কস্ট। হ্যাঁ, আর যদি দেন পার্টলি হয়, শেয়ার লোকাল দুই জায়গায় শেয়ার করছে, তাহলে ইনডাইরেক্ট। ঠিক আছে? ডিপেন্ড সিচুয়েশন ডিপেন্ড করবে। ঠিক আছে? এরকম স্যার আরেকটা উদাহরণ কি হতে পারে ইনডিরেক্ট লেবারের, যে আমার কোনো লেবার আছে যে আমার শুধু চেয়ারের জন্য কাজ করে না, সে চেয়ার প্লাস আদার কনসার্নও কাজ করে, প্লাস আমি ডিরেক্ট হিসেবে কাজ করবে। আপনি যদি সরাসরি যদি ওই চেয়ারের জন্য মনে করেন সে চেয়ারের মধ্যে 2 ঘন্টা কাজ করলো, হ্যাঁ 2 ঘন্টা কাজ করলো, 2 ঘন্টার কষ্টটা আপনি যদি সরাসরি অ্যাকশন করতে পারেন হোল টাইম, 2 ঘন্টা কষ্ট ডাইরেক্ট হয়ে যাবে। বা যদি দেন যে ওভারঅল সুপারভাইজারের মতো ওভার সবকিছু দেখাশোনা করে, তাহলে এখানে চেয়ারে কয় ঘন্টা করতে এটা ঠিক আইডেন্টিফাই করা যায় না, তো ইনডাইরেক্ট হয়। জি স্যার, মানে স্যার আমি যদি আইডেন্টিফাই পারি তখন সিম্পল কথা হলো সরাসরি আইডেন্টিফাই সম্ভব হয় যে ডাইরেক্ট, আর সরাসরি আইডেন্টিফাই সম্ভব না হয় তো ইনডাইরেক্ট। ক্লিয়ার? ওকে স্যার। এটা ডিপেন্ডেন্ট সিচুয়েশন ডিপেন্ড করবে, এটা ভ্যারি করবে। আচ্ছা ফাইন, তাহলে ম্যাটেরিয়াল ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্লিয়ার, ম্যাটেরিয়াল লেবার অফ ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্লিয়ার হয়েছে? বলেন। আচ্ছা, দ্যাট টোটাল কস্টের মধ্যে ম্যাটেরিয়াল কস্ট পেলাম, লেবার কস্ট পেলাম, আরেক ধরনের কস্ট আসছে আদার এক্সপেন্স বলে এটাকে, আদার এক্সপেন্স। আদার এক্সপেন্স এক্সাম্পল মনে করেন, আদার এক্সপেন্স আছে মনে করেন ফ্যাক্টরির ভিতরে, মনে করেন আপনার রেন্ট আছে, রেন্ট ইন্স্যুরেন্স আছে ফ্যাক্টরি, তারপরে ফ্যাক্টরির ভিতরে মনে করেন রেন্ট ইন্স্যুরেন্স রেটস আছে, হ্যাঁ, এই যে খরচগুলো আসছে আদার খরচগুলো যেগুলা ম্যাটেরিয়াল লেবার বাদ দিয়ে যত খরচগুলো আছে অল আর আদার এক্সপেন্সেস। ক্লিয়ার? আদার এক্সপেন্স ক্লিয়ার?
স্যার আবার বলেন বলেন হ্যাঁ আপনারা কথা বললেন বলেন না বলেন বেশি কথা হবে যার বলেন তার সবাই মিলে কথা বলছেন বলেন হ্যালো স্যার উপরে দুই খরচটা ছাড়া হ্যাঁ কি বুঝলাম না স্যার উপরের যে দুইটা খরচ আছে ওই দুইটা খরচ ছাড়া যত ধরনের এক্সপেন্স আছে সবগুলাই হচ্ছে আপনার আদার এক্সপেন্সেস হ্যাঁ এটাই তো। উপরে হ্যাঁ ম্যাটেরিয়াল লেবার বাদ দিয়ে যত ধরনের খরচ আছে অল আর আদার এক্সপেন্স এটা ক্লিয়ার বলেন জি স্যার জি স্যার আদার এক্সপেন্স আচ্ছা আদার এক্সপেন্স নিয়ে কনফিউজ ইস্যু আছে হ্যাঁ কনফিউজ আমেরিকান যারা বই ফলো করে ওরা মনে করে আদার এক্সপেন্স অল ইনডাইরেক্ট আমেরিকান রাইটাররা বুঝছেন আমেরিকান রাইটাররা বাট ব্রিটিশ রাইটার যারা হ্যাঁ কি বলতেন হ্যাঁ বুঝলাম না আরে কথা বোঝা যায় না বুঝলাম না বুঝলি আমি কি বলছেন স্যার আদার আদার এক্সপেন্সের এক্সপেন্সের এক্সাম্পলটা কি দিলেন ফ্যাক্টরি রেন্ট এক্সাম্পল কয়েকটা দিচ্ছি আমি ফ্যাক্টরি মনে করেন ফ্যাক্টরি রেন্ট ইন্স্যুরেন্স আছে ফ্যাক্টরি রেন্ট আছে ইন্স্যুরেন্স আছে এগুলো আছে না ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন মনে করেন হ্যাঁ এইগুলা জিনিস ইস্যুগুলো তারপরে মনে করেন অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ আছে মার্কেটিং খরচ আছে এই খরচগুলো আদার এক্সপেন্স না এগুলা হ্যালো স্যার জি স্যার বুঝতে পেরেছি বুঝছেন আদার এক্সপেন্স বুঝছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অল আদার এক্সপেন্স মার্কেটিং কস্ট অল আদার এক্সপেন্স হ্যাঁ যেগুলা ডাইরেক্ট ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে না ডাইরেক্ট লেবারের মধ্যে পড়ে না ঠিক আছে তাহলে জি অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং তারপরে ফ্যাক্টরির ভিতরে যেগুলো থাকে তাহলে খরচ তিন জায়গায় দেখেন গ্রসলি বলি তিন জায়গায় একটা হলো ফ্যাক্টরির ভিতরে খরচ হয় অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং তিনটা বলছি আমরা তাই না তিন জায়গায় ফ্যাক্টরির ভিতরে তিন ধরনের খরচ হয় ম্যাটেরিয়াল লেবার আদার এক্সপেন্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং অল আদার এক্সপেন্স ঠিক আছে আদার এক্সপেন্স ডাইরেক্ট ইনডাইরেক্ট আদার এক্সপেন্স ডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট বলেন দেখি কেউ স্যার ইনডিরেক্ট কস্ট আদার এক্সপেন্সেস আচ্ছা ইনডাইরেক্ট আদার এক্সপেন্স নিয়ে হ্যাঁ আদার এক্সপেন্স নিয়ে আপনাদের ইয়েতে আছে কি বলে এই আমেরিকান রাইটার ব্রিটিশ রাইটারের মধ্যে পার্থক্য আছে বুঝছেন আমেরিকান যে রাইটার আছেন যারা আমেরিকান রাইটার পড়েন ওনারা বলে আদার এক্সপেন্স বলতে অল ইনডাইরেক্ট বুঝছেন আর ব্রিটিশ বা ইন্ডিয়ান রাইটার যারা বই পড়েন লেখেন ওরা আদার এক্সপেন্স দুই ধরনের আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই আছে আমরা যেহেতু ব্রিটিশ বই পড়তেছি আমরা ধরে নেব আদার এক্সপেন্স ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট আছে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা ডাইরেক্ট বলতে বুঝেছিলাম ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করতে যে খরচগুলো হয় সরাসরি অ্যাসাইন করা যায় এটা ডাইরেক্ট এক্সপেন্স বলছিলাম তাই বলছিলাম আমরা জি স্যার যেটা ডিরেক্টলি নির্দিষ্ট করা যায় যে হ্যাঁ এই প্রোডাক্টের জন্য একটু খরচ হচ্ছে সেটাই নির্দিষ্ট করে আচ্ছা তাহলে ডাইরেক্ট এক্সপেন্স তাহলে ডাইরেক্ট এক্সপেন্স মনে করে চেয়ার তৈরি করতেছে চেয়ার তৈরি করতে গেলে ম্যাটেরিয়াল লেবার বাদ দিয়ে ডাইরেক্ট এক্সপেন্স কি হতে পারে বলতে পারবেন কেউ বুঝতে পারিনি গাম তারপরে স্ক্রু এগুলো কি পরিমাণ লাগছে গাম স্ক্রু তো এটা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এগুলা গাম স্ক্রু ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ঠিক আছে এটা এক্সাম্পল মনে করেন চেয়ার তৈরি করতে চেয়ারের জন্য স্পেশাল ডিজাইন লাগছে আমরা মনে করেন শুধুমাত্র এই চেয়ারটার জন্য স্পেশাল ডিজাইন করা আছে স্পেশাল ডিজাইন করার যে খরচটা সেই খরচটা দিস ডাইরেক্ট এক্সপেন্স বুঝা গেছে এবার বুঝছেন এই জন্য বাট আমেরিকান রাইটাররা বলেন ডাইরেক্ট এক্সপেন্স বলতে অল ইনডাইরেক্ট বলে বুঝছেন যাই হোক আমরা ব্রিটিশ বই পড়তে যেহেতু আমরা সুতরাং আমরা বলবো ডাইরেক্ট তবে আদার এক্সপেন্স ডাইরেক্ট খুব কমই আসে খুব কমই পাওয়া যায় ডাইরেক্ট হতে পারে ইনডাইরেক্ট হতে পারে ঠিক আছে তাহলে আমরা আলটিমেট কি পেলাম দেখেন আলটিমেটে পেলাম খেয়াল করেন আলটিমেট যে জিনিসটি পেলাম আমরা এই পর্যন্ত করে দেখেন টোটাল কস্ট তিন ধরনের প্রথম পেলাম দুই ধরনের কস্ট দেখেন ম্যানুফ্যাকচারিং কস্ট আরেকটা নন ম্যানুফ্যাকচারিং কস্ট নন
কস্ট বা এটাকে বললাম আমরা কি বলছিলাম, নাম কি বলছিলাম বলেন দেখি, অপারেটিং এক্সপেন্ডিচার। অপারেটিং এটা এবার এক কথা, ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপরে না খেয়াল করে দেখেন, ম্যানুফ্যাকচারিং কস্টকে আমরা বলছিলাম, দেখেন খেয়াল করেন, ম্যাটেরিয়াল, লেবার আদার্স। লেবার, আদার। আর নন ম্যানুফ্যাকচারিং বলছি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ, প্লাস মার্কেটিং কস্ট। মার্কেটিং, রাইট। এই ঠিক আছে, আবার খেয়াল করে দেখেন ম্যাটেরিয়াল যে কস্ট, ম্যাটেরিয়াল কস্টকে আমরা ভাগ করি দুই ভাবে, কি হবে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট কস্ট। ম্যাটেরিয়াল প্লাস ইন ম্যাটেরিয়াল বা সাপ্লাই, তাই না? ঠিক আছে, এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে আমরা, তাই না? ম্যাটেরিয়াল জি কস্ট। স্যার, জি স্যার। লেবার দেখেন, লেবারও সেম হয়েছে, লেবারে বলছি আমরা ডিরেক্ট লেবার, ইনডাইরেক্ট ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার প্লাস ইনডাইরেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট লেবার প্লাস ঠিক আছে। আর আদার এক্সপেন্স খেয়াল করে দেখেন, আদার এক্সপেন্স আমরা বলছিলাম ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ক্লিয়ার, এই বলছিলাম। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে অল ডায়েট ম্যাটেরিয়াল, ডায়েট গুলোকে তাহলে আবার একভাবে ভাগ করে দেখেন, ডায়েট গুলো একভাবে নিয়ে আসছি আমরা, অল ডায়েট গুলোকে এক জায়গায় নিয়ে আসছি, ঠিক আছে। তার মানে ডায়েট ম্যাটেরিয়াল প্লাস ডাইরেক্ট লেবার প্লাস ডাইরেক্ট এক্সপেন্স, হ্যাঁ, তিনটা মিলে, এই তিনটা বলে প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট, ঠিক আছে। দেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট এক্সপেন্স, তিনটা মিলে প্রাইম কস্ট, ডাইরেক্ট কস্ট বলে। জি স্যার। ফাইন। ইনডাইরেক্ট কি আছে বলেন? ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স, রাইট। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, তিনটা বলে মানে ওভারহেড, ঠিক আছে। জি স্যার। তিনটাকে বলে আমরা ওভারহেড। তাহলে ওভারহেড দেখেন, ডাইরেক্ট কস্ট যেটা আছে অলওয়েজ ম্যানুফ্যাকচারিং কস্ট, অলওয়েজ ম্যানুফ্যাকচারিং কস্ট, ডাইরেক্ট কস্ট, ঠিক আছে, দিস অলওয়েজ ম্যানুফ্যাকচারিং কস্ট। জি স্যার। সব সময়, হ্যাঁ। আর ওভার যেটা আছে খেয়াল করেন, ওভার এখানে আমি কয় ধরনের ওভার পেলাম কি বলতে পারবেন? ওভার কয় ধরনের আছে এখানে? স্যার দুই ধরনের আছে, দুই ধরনের আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আর হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। স্যার জি না স্যার, ফ্যাক্টরি ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং। কয় ধরনের বলেন কেউ, কয় ধরনের আছে? স্যার স্যার প্রোডাকশন এক্সপেন্স ফ্যাক্টরি আর ওভারহেড অপারেটিং আর এক্সপেন্স। দেখেন এখানে দেখেন,
আমরা ওভারহেড ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালটা ওভারহেড না? জি স্যার। জি স্যার। Guys, স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্স। ইনডাইরেক্ট লেবারটা ওভারহেড না? দেখেন জি স্যার। ওভারহেড খেয়াল করে দেখেন, আর পাচ্ছি দেন আমরা দেখেন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আচ্ছা একটা ইনডাইরেক্ট লেবার রাখছি indirect expense এই তিনটে পাওয়া যায় এখান থেকে, পাওয়া গেছে এখান থেকে, দেখেন তিনটে পাওয়া গেছে। হ্যাঁ জি স্যার। পাওয়া জি গেছে স্যার। দেখেন কয়টা পাচ্ছি আমরা, দেখেন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল পাচ্ছি, আমি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল পাচ্ছি, ইনডাইরেক্ট লেবার পাচ্ছি, ঠিক আছে তিনটে পাচ্ছি। আর পাচ্ছি দেখেন কি পাচ্ছি, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং পাচ্ছি আমরা। জি স্যার। স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এটা তো ইনডাইরেক্ট এক্সপেন্সের ভিতরে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং দেখেন, আচ্ছা আপনি প্রশ্ন করলেন বলছি, আপনি অ্যান্সার বলছেন। আমরা এই তিনটা বলছিলাম, দেন এই তিনটা যখন বলছিলাম তখন ম্যানুফ্যাকচারিং কস্ট লাভ করার সময় বলছিলাম, কিন্তু খেয়াল করে দেখেন তার মানে স্যার এগুলো ব্রেকআপই তো হচ্ছে স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং। কোনটা স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং তো স্যার ওইগুলো এই যে আপনার এক্সপেন্সের ব্রেকআপ না, আদার্স যেটা আছে ইনডিরেক্ট এক্সপেন্স। এটা তো নন Index- ম্যানুফ্যাকচারিং না, অ্যাডমিনিস্ট্রেটিভ আমি বলি অ্যাডমিনিস্ট্রেটিভ আর মার্কেটিং খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং খরচ আলাদা। ফ্যাক্টরির ভিতরে আমরা এক্সাম্পল দিলাম না, ফ্যাক্টরির ভিতরে ইন্স্যুরেন্স খরচ আছে না? জি স্যার ওটা আছে। তো এক্সপেন্সের মধ্যে, আদার এক্সপেন্সে। ইনডাইরেক্ট আদার, ওই তো আদার এক্সপেন্স, তো ওই যে বললাম যেটা বলছিলাম আদার এক্সপেন্স, ইনডাইরেক্ট বললাম না, এটা বললাম না জি জি স্যার। ইনডাইরেক্ট এক্সপেন্স বললাম এখানে, এটা তো যে এখানে এখানে ছিল, যে ছিল না, জি স্যার। দেখেন খেয়াল করেন, ডিস্টার্ব করে দিতে আসতে বুঝলাম না। এই যে এখানে যে ইনডাইরেক্ট এক্সপেন্স ছিল ফ্যাক্টরির ভিতরে ম্যানুফ্যাকচারিং কস্টে, এই যে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম না? জি স্যার। জি স্যার। তার মানে কি ফ্যাক্টরির ভিতরে যে খরচ, ফ্যাক্টরির ভিতরে যে ইনডাইরেক্ট খরচগুলো আছে, এক্সাম্পল দিলাম যে আপনি ইন্স্যুরেন্স বলেন, রেন্ট বলেন, ফ্যাক্টরি রেন্ট, ইন্স্যুরেন্স, ইউটিলিটি বিল, তাই না, জি যেগুলা সরাসরি প্রপার্টি কস্ট অবজেক্টে অ্যাসাইন করা যায় না, অল ইনডাইরেক্ট এক্সপেন্স। তার মানে এই খরচগুলো ফ্যাক্টরির ভিতরে হয়েছে, ফ্যাক্টরির ভিতরে হয়েছে এই খরচগুলো, ঠিক আছে? জি স্যার। যে খরচ ফ্যাক্টরির ভিতর, যে ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার গুলো ফ্যাক্টরির ভিতর হয়, ম্যাটেরিয়াল এটা হয়, অল এইগুলোকে আমরা বলবো ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড অর অথবা একটা নাম আছে, নাম কিন্তু অনেকগুলো নাম হয়, বুঝছেন? ম্যানুফ্যাকচারিং ওভারহেড অনেক, যেহেতু একই জিনিস, ফ্যাক্টরি ওভারহেড বলেন, প্রোডাকশন ওভারহেড বলেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলেন, একই জিনিস। হ্যাঁ ক্লিয়ার কিনা বলেন আমাকে, ক্লিয়ার না হলে আমাকে বলেন। জি স্যার ক্লিয়ার স্যার এটা। জি স্যার। হ্যাঁ তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যেটা আছে, এটা অলসো ইনডাইরেক্ট প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং সম্পর্ক নাই, সম্পর্ক আছে ম্যানুফ্যাকচারিং সাথে? এটা স্যার প্রোডাকশনের যেটা আছে মানে স্যার আগে যেটা পড়ছিলাম ওই অ্যাডমিনিস্ট্রেটিভ আর মার্কেটিং কস্ট না? না না, এটা স্যার তাহলে এই এমপ্লয়িজ মানে ওয়ার্কার এমপ্লয়িজ স্যালারি আর ইলেকট্রিসিটি বিল কি দুটোর মধ্যে ভাগ করে দেখাইতে হবে না একসাথে একটাতে দেখাইলেই হবে? আচ্ছা মনে করেন এমপ্লয়ি, কিছু এমপ্লয়ি কাজ করে ফ্যাক্টরি, মনে করে ফ্যাক্টরির ভিতরে কাজ করে, ঠিক আছে? হ্যাঁ ওগুলা কিছু হবে ডাইরেক্ট, কিছু ইনডাইরেক্ট ফ্যাক্টরির ভিতরে আছে। হ্যাঁ কিছু চলে যাবে প্রাইম কস্টের ভিতরে, কিছু চলে যাবে এখানে ইনডাইরেক্ট, এখানে চলে যাবে, ঠিক আছে? আর যেসব এমপ্লয়ি মনে করেন এদের কাজ করে, মনে করেন সে কাজ করতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এই অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট কাজ করে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট যে কাজ করে সে কি ফ্যাক্টরির সাথে সম্পর্ক আছে কোনো ফ্যাক্টরির কাজের সাথে?
ম্যানুফ্যাকচারিং না সব খরচ গুলো না স্যার ও তো স্যার অ্যাডমিনিস্ট্রেটিভে একজন চলে যাবে। এমপ্লয়ি মনে করেন একজন হ্যাঁ এমপ্লয়ি ওয়ার্কারের জন্য স্যালারি তৈরি করতেছেন কথা বোঝে না, লাইন ক্লিয়ার না। হ্যালো 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 এইটা আদার্স আসবে আপনার কি কথা? হ্যালো হ্যালো জি স্যার। আসসালামু আলাইকুম আমার স্যার কথা- হ্যালো আমার লাইন ক্লিয়ার, আমার কথা আপনার কথা শুনেন না, আপনারা বুঝেন না? হ্যালো জি স্যার, স্যার বুঝতেছি আপনার কথা স্যার। বোঝা স্যার যাচ্ছে। বুঝতে পারছি স্যার। স্যার ভাইয়ার হয়তো নেট প্রবলেম, স্যার আপনার কথা আমরা বুঝতে আপনাদের পারছি। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা কেউ আসলে ঠিক মতো ক্লাস করেন না। আপনারা কি মোবাইল নিয়ে ক্লাস করেন, কেউ হাতে রাস্তার নিয়ে ক্লাস করেন, এই সমস্যা এটাই। ক্লাস করার সময় ক্লিয়ার ল্যাপটপ নিয়ে ডেস্কটপ নিয়ে বসবেন, বুঝছেন? এই মোবাইল নিয়ে ক্লাস করলে নেটে ডিস্টার্ব করে, বুঝেন না তো কথাবার্তা। ক্লাস করার সময় ক্লাসের মতো বসবেন, বাসায় বসে ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে বসবেন। মোবাইল নিয়ে ঘুমায় ঘুমায় ক্লাস হয় না, বুঝছেন? হ্যালো স্যার এটা হচ্ছে তাহলে আমার ওই যে স্যার এক্সপেন্স যে ফ্যাক্টরি ওভারহেড যেটা স্যার, এটা হচ্ছে স্যার আমার মানে হ্যাঁ, যেগুলো আপনার ফ্যাক্টরির ক্ষেত্রে ফ্যাক্টরির লিঙ্ক নাই, যে খরচগুলো, সেগুলো খরচগুলো আইদার হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বা মার্কেটিং। মনে করেন মার্কেটিং সেলসম্যান, হ্যাঁ, ডেলিভারি ভ্যানের খরচ, ডেলিভারি ভ্যানের খরচ জি কি স্যার। ফ্যাক্টরির সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। না স্যার, না স্যার। দিজ আর, বা আপনি প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করলেন, দিজ আর মার্কেটিং খরচ। হ্যাঁ, বা আপনার জন্য হেড অফিসে খরচ আছে, হেড অফিসে মানে মানে এইচআর এর লোক আছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট লোক, বা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট লোক আছে, লিগ্যাল ডিপার্টমেন্ট লোক আছে। স্যার। এই খরচগুলো আছে, এই খরচগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, ফ্যাক্টরির ভিতর না। ঠিক আছে? জি স্যার। যেহেতু যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং খরচগুলা রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, তো অটোমেটিক্যালি দিজ আর ইনডাইরেক্ট। ঠিক আছে? আর ফ্যাক্টরির ভিতরও যে খরচগুলো ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, বাট সরাসরি পার্টিকুলার কস্ট অবজেক্টে অ্যাসাইন করা যায় না, দিজ আর ইনডাইরেক্ট। তাহলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হতে পারে, ইনডাইরেক্ট লেবার হতে পারে, ইনডাইরেক্ট এক্সপেন্স হতে পারে। ক্লিয়ার? এবার জি স্যার। তাহলে দেন ওভারহেড কেন তিন ভাগ হয়? দেন এই তিনটাকে বলবো কমন, যে ফ্যাক্টরি ওভারহেড বলবো, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি আমরা বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আর মার্কেটিং কি বলবো মার্কেটিং ওভারহেড। স্যার ওয়ার্কারের স্যালারি ডিরেক্ট ইনডাইরেক্ট এক্সপেন্স এটা কিভাবে করব স্যার? ওয়ার্কারের, আরে ভাই এগুলো কয়েকবার বললাম, আবার প্রশ্ন করেন সেম প্রশ্ন। আমি বললাম না, আপনারা শুনেন না নাকি? আমি এই প্রশ্ন বলি নাই, সরাসরি যে ওয়ার্কার খরচটা পার্টিকুলার কস্ট অবজেক্টে আইডেন্টিফাই করা সম্ভব, যে ডাইরেক্ট কস্ট বলছি না আমি। জি স্যার। সেম প্রশ্ন আমার কেন বারবার প্রশ্ন করেন? একই প্রশ্ন বারবার বলছেন আপনারা। আপনারা ঠিক মতো ক্লাস করেন না, সমস্যা এটা আপনাদের। আপনারা ল্যাপটপ, আপনার মোবাইল নিয়ে ঘুমায় ক্লাস করেন মনে হচ্ছে আমার কাছে। যা ক্লাস করবেন ঠিক মতো ক্লাস করবেন, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে ঘরে বসবেন, বসে ক্লাস করবেন। মোবাইল নিয়ে ঘুমায় ক্লাস হবে না, বুঝছেন? ঠিক আছে? ক্লাস করে সিনসিয়ারলি ক্লাস করবে, এইভাবে বুঝবেন না। এটা ভেরি নিউ সাবজেক্ট, এটা 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 একটা এক জিনিসের 10টা নাম থাকে, বুঝছেন? এটা ক্লিয়ার? বলেন ওভারটা ক্লিয়ার? 3 ধরনের, তাহলে ওভার পেলাম 3 ধরনের। জি জি স্যার। এগুলা ফ্যাক্টরির সাথে লিঙ্ক, যেটা ফ্যাক্টরি ওভারহেড, যেগুলা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে লিঙ্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আর যেটা মার্কেটিং লিঙ্ক, মার্কেটিং ওভারহেড। হ্যাঁ, মার্কেটিং কে অনেক 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 বইতে লাগে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, একই জিনিস। মার্কেটিং যেটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, যেটা মিলাই বলে মার্কেটিং বলে। ঠিক আছে? ফাইন। তাহলে খেয়াল করে দেখেন, টোটাল কস্ট কে তাহলে আমরা এভাবে লিখতে পারি। টোটাল কস্ট দেখেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট কস্ট আগে লিখি আমরা। তাহলে প্রথম লিখি প্রাইম কস্ট, এবারে না লিখে অন্যভাবে লিখে দেখেন, লিখতে আসে টোটাল কস্ট।
প্রথমে আমি টোটাল কস্ট ভাগ করি হবে ম্যানুফ্যাকচারিং একটা নন ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, ক্লিয়ার এটা? জি স্যার। ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং দেখেন প্রথমে এবার লিখলাম আমরা দুটা হবে। ম্যানুফ্যাকচারিং কস্ট কি আমরা বলছি খেয়াল করে দেখেন, ম্যানুফ্যাকচারিং কস্ট কি আমরা ভাগ করে দুভাবে, একটা হলো প্রাইম বা ডাইরেক্ট কস্ট, এটা বলবো ক্লিয়ার? জি স্যার, জি স্যার। তাহলে ইউনিট কস্ট কিন্তু আসবে অনলি এই দুটো মিলায়, খেয়াল করেন ইউনিট কস্টে অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট আসে বলছি আমরা, তাই না? তার মানে অনলি প্রাইম এই দুটো মিলায়া ইউনিট কস্ট আসবে। ঠিক আছে, নন ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আমরা বলছিলাম যেটা একটা মার্কেটিং বা একটা নাম আছে সেলিং এন্ড এটা ক্লিয়ার বলেন? জি স্যার। আচ্ছা, তারপর আমরা আবার ভাগ করি, দেখেন সিগ্রিগেশন ডাইরেক্ট কস্ট প্রাইম কস্ট কে আমরা বলি তিনটা মিলে হয়, বুঝলাম না? কি বলেন দেখি? ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড, সরি আদার এক্সপেন্স। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স। দেখেন ডাইরেক্ট এক্সপেন্স ক্লিয়ার এটুক? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন এই টার্মগুলো ক্লিয়ার না হলে পরে বুঝবেন না কিছু, মাথা খেয়াল রাখেন। ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আছে আমরা লিখতে পারি হবে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, indirect labor, indirect expense। দেখা যায়? জি স্যার। জি স্যার লেখা যায়। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং এই দুটো ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই দুটো স্যার এগুলো ইনডাইরেক্ট। ভেরি গুড। এটা অলওয়েজ ইনডাইরেক্ট। কেন ইনডাইরেক্ট বলেন দেখি কেউ? আমি বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট প্রোডাকশনের সাথে জড়িত না, তাই রাইট। এগুলা যেহেতু প্রোডাকশনের সাথে কোনো লিংক নাই, সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং অলওয়েজ ইনডাইরেক্ট কস্ট। এই জন্য ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার যা বললাম? জি স্যার। ধ্যান তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স তিনটে মিলে প্রাইম কস্ট। ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট ওয়ার্ড হলো দেখেন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স তিনটা মিলে আমরা বলি ইনডাইরেক্ট। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, মার্কেটিং ওভারহেড। বলেন এটা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এটা দিস কনসেপ্ট ফর ইনভেন্টরি মেজারমেন্ট। এইভাবে আমরা কস্টকে টোটাল কস্টকে ভাগ করবো আমরা, টোটাল কস্টকে আমরা এইভাবে ভাগ করব। টোটাল কস্ট বলতে আমরা বলছিলাম যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের আমরা কি বলছিলাম, প্রফিট এন্ড লস এর যে খরচগুলো আসে সব খরচগুলো টোটাল কস্ট আসবে। হ্যাঁ ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আমরা এই যে ফরম্যাটে যে বললাম এটা, এই জিনিসটা আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের আপনি যদি কেউ যারা প্র্যাকটিস করতে চান, জাস্ট চিন্তা করেন প্রফিট লস অ্যাকাউন্টে যত খরচগুলো আসে খরচ কোনটা কোথায় পড়ে। আপনি হোমওয়ার্ক আপনাকে যারা বুঝতে ভালো হবে তারা একটা চেষ্টা করবেন যে কোনো একটা অ্যাকাউন্টের, হ্যাঁ যে কোনো একটা অ্যাকাউন্টে প্রফিট লস অ্যাকাউন্ট নেবেন, নিয়ে আপনি দেখবেন সমস্ত খরচ কোনটা কোথায় ফেলা যায়।
ওয়েট লস অ্যাকাউন্ট তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট, তাই না? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইস্যু। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা বলছিলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ডাটা আর কস্ট অ্যাকাউন্ট ডাটা সেম ডাটা বলছিলাম, সেম ডাটা বলছিলাম, তাই না? সেম ডাটা নিয়ে আমরা ইউজ করবো আমরা, বাট প্রেজেন্টেশন বা ইউজ ডিফারেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার সেইগুলোকে আমরা এখানে ফিট ম্যাপিং করবো। তারপরে যদি সব খরচগুলোকে ম্যাপিং করতে পারেন, ফেলতে পারেন, তাহলে বুঝবেন আপনি জিনিসটা বুঝছেন, সব করবেন। আচ্ছা আপনি বলেন তো, আমি এক্সাম্পল বলি, মনে করেন আপনার ওয়েট লস অ্যাকাউন্টে আছে, আপনার খরচ আছে, ফাইন্যান্স কস্ট আছে, ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছেন, আর ফাইন্যান্স কস্ট আছে, এটা কোথায় যাবে? এটা এখানে স্যার ব্যাংক ইন্টারেস্টটা এখন যদি উৎপাদনের জন্য হয় সেক্ষেত্রে তো এটা ডিরেক্ট কস্টে পড়বে। ইনডাইরেক্ট কস্ট হবে স্যার। স্যার Bank- একটা প্রোডাক্ট ইনডাইরেক্ট হবে। আর যদি একাধিক প্রোডাক্ট উৎপাদন করে তাহলে ইনডাইরেক্ট কস্ট। ব্যাংক ইন্টারেস্ট নরমালি ব্যাংক ইন্টারেস্ট কে আপনার পার্টিকুলার কোন কস্ট অবজেক্টে লিংক করা যায় না। স্যার এটা তো পুরো ফ্যাক্টরির জন্যই নিছেন না স্যার ব্যাংক ইন্টারেস্ট, তাহলে তো এটা Bank তো interest- অ্যাজ এ হোল bank- ডিরেক্ট bank- কস্টে পড়বে। ব্যাংক ইন্টারেস্টটা হয় দিস ইজ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। স্যার এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে পড়বে, সেই হিসাব অনুযায়ী তো স্যার ইনডাইরেক্ট হবে। এটা বললাম দিস ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটা কস্ট মানে ইনডাইরেক্ট কস্ট, ঠিক আছে? সুতরাং আপনি দেখবেন ওয়েট লস অ্যাকাউন্টে সমস্ত খরচগুলো এখানে ম্যাপিং করা সম্ভব যদি আপনি বুঝতে পারেন। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার টোটাল কস্টকে। আমরা বলছি তাহলে ইউনিট কস্ট যেটা বলছেন, যেটা এক্সাম্পল আপনার পরীক্ষা আসছিল, ইউনিট কস্ট কোনটা আসে বলেন দেখি আমাকে, কতটুকু আসে? স্যার প্রাইম কস্ট আসবে আর ইনডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট আসবে। সিম্পল ইজ রাইট, সিম্পল যে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে যেটা বললাম, প্রাইম কস্ট এটা তার মানে এই পর্যন্ত, ইউনিট কস্টে আসবে এই পর্যন্ত খরচ। মানে দেখেন ডিস্টার্ব করে দিতে হবে। এই যে ডিস্টার্ব তো থাকবে। ডিস্টার্ব করতে থাকবে। এই যে পর্যন্ত ইউনিট কস্টে এই পর্যন্ত খরচগুলো আসছে, যেটা আমি মার্ক করলাম আমি ম্যানুফ্যাকচারিং কস্ট হিসাবে, এই সবগুলোই এই পর্যন্ত, মানে প্রাইম কস্ট, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইউনিট কস্ট, আর এগুলো ইউনিট কস্টে আসে না। যেটা আমাদের এক্সাম্পল পরীক্ষা আসছিল 10 লাখ টাকা হসপিটালের, 10 লাখ টাকা, এই 10 লাখ টাকায় কিন্তু টোটাল কস্ট ছিল, বুঝছো না? জি স্যার, টোটাল তার মানে ম্যানুফ্যাকচারিং অ্যাডমিনিস্ট্রেশন দুটোই সহজ ছিল কিন্তু, হ্যাঁ, তার মানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মার্কেটিং কস্ট সহজ ছিল, কিন্তু আমাদের ইউনিট কস্ট কি সবগুলো আসে না? সবগুলো আসে না, এটুকু আসে, তাই না? তাহলে 10 লাখ পুরোটা আসা উচিত না? 10 লাখ স্যার উচিত না স্যার। উচিত না স্যার, এটা তো এখন আমরা ইনডাইরেক্ট পাচ্ছি এটার ভিতরে। হ্যাঁ, এখানে ইনডাইরেক্ট তো আসে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং সহজ চলে আসছে, বুঝছেন? 10 লাখ দেওয়া উচিত, 10 লাখ দেওয়া উচিত না। সিমিলার ওয়েতে 5 লাখ বলতে কি বুঝাইছে? 5 লাখ শুধু প্রাইম কস্ট বুঝাইছে না এটা সহ বুঝাইছে? 5 লাখ শুধু বলতে খেয়াল করে দেখো, ওখানে বুঝাইছে ডাইরেক্ট লেবার, তার মানে ডক্টর খরচ, ডক্টর 5 লাখ টাকা ডাইরেক্ট লেবার, কিন্তু এটা প্রাইম কস্টটা বুঝাইছে স্যার, অনলি ডাক্তার ডাইরেক্ট লেবার বুঝাইছে, এটা বুঝাইছে। খেয়াল করে দেখেন 5 লাখ অনলি কিন্তু ডাইরেক্ট লেবার, ডাক্তার খরচ, ম্যাটেরিয়াল বা এক্সপেন্স কোনো কিছু ধরে নাই, অথবা ইনডাইরেক্ট এক্সপেন্ডিচারও ধরে নাই। তাহলে 5 লাখ যে এখানে ধরলো তারা, এই 5 লাখ ধরে যদি করেন কারেক্ট হবে না ভুল হবে? ভুল হবে স্যার, এটা 5 লাখ ধরে করলে ভুল, 10 লাখ ধরে করলেও ভুল আসে। এই জন্য বললাম কোশ্চেন সেটিংটা ঠিক হয় নাই, যারা সেট করছে তারা ঠিক করে নাই এটা কোশ্চেন সেটিং। এবার ক্লিয়ার হয়েছে? এবার স্যার দুইটা যদি ভুল হয় তাহলে আমরা কোনটা ধরবো? দুইটা ভুল হলে দুইটা
যখন এমসি কোশ্চেনের নিয়ম হলো যে যদি মোর দেন ওয়ান কোশ্চেন ভুল থাকে তাহলে যে কোনো অ্যান্সারকেই কারেক্ট ধরে, নিয়ম এটাই আর কি, বুঝছেন? কোশ্চেন ভুল থাকলে যে কোনো অ্যান্সার কারেক্ট ধরা হয়, ঠিক আছে? দেখ আপনাদের কথা ক্লিয়ার হয়েছে এবার কেন ভুল জি বলছিলাম স্যার। আমি? অনেক কিছু হ্যাঁ হ্যালো, জি হ্যাঁ বলেন। স্যার, অনেক ক্লিয়ার হলো স্যার। অনেক কিছু শিখতে পারছি। বুঝতে পারছেন এবার? হ্যাঁ আসেন। হ্যাঁ সব কাট ডিস্টার্ব করছে আপনি, বুঝলাম না বেশি। দেখেন হ্যালো, জি স্যার, হ্যালো, বলেন স্যার আপনি। আচ্ছা দেখেন যা দেখলাম, হ্যাঁ যা দেখালাম আমি, দেখেন যা আমি দেখালাম এখানে দেখেন কস্ট এলিমেন্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা বললাম, দেখেন ম্যাটেরিয়াল, লেবার, আদার এক্সপেন্স, তিনটা মিলাইয়া আমরা বলতাম টোটাল কস্ট, ঠিক আছে? জি স্যার। ম্যাটেরিয়াল কে বলছেন দেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল হয়, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হয়, লেবার ডাইরেক্ট ইনডাইরেক্ট, আদার এক্সপেন্স ডাইরেক্ট ইনডাইরেক্ট, ঠিক আছে? ডাইরেক্ট কস্ট গুলোকে ডাইরেক্ট এক্সপেন্স বা প্রাইম কস্ট বলছি আমরা, ঠিক আছে? ইনডাইরেক্ট এক্সপেন্স ওভারহেড, একটাই না, অল ওভারহেড, ওভারহেড। ওভারহেড তিন ধরনের: প্রোডাকশন বা ফ্যাক্টরি ওভারহেড, ম্যানুফ্যাকচার ওভারহেড, অপার অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং ওভারহেড। এটা ক্লিয়ার সবার? জি স্যার। স্যার ক্লিয়ার স্যার। তা আমরা তো এগুলো সব পড়ে আসছি, আমরা দেখে আসছি। প্রোডাকশন ফ্যাক্টরি ওভারহেড বলতে আমরা বলছিলাম ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স, যেগুলা ফ্যাক্টরির ভিতর হয়। হ্যাঁ, ফ্যাক্টরির ভিতরে যেখানে মেন ম্যানুফ্যাকচারিং হয়, ওর ভিতরে যতগুলো ইনডাইরেক্ট খরচগুলো আছে, সেগুলো আমরা বলছিলাম ফ্যাক্টরি ওভারহেড বলছিলাম। ক্লিয়ার ফ্যাক্টরি ওভারহেড নিয়ে সবার? জি স্যার। হ্যাঁ আচ্ছা। আর অ্যাডমিনিস্ট্রেটিভ বা মার্কেটিং ওভারহেড আমরা বলছিলাম যেখানে অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ যেখানে ফ্যাক্টরির সাথে ম্যানুফ্যাকচারিং এর সম্পর্ক নাই বা মার্কেটিং এর সম্পর্ক নাই। যেমন বলছিলাম যে মনে করেন অ্যাকাউন্টিং ওয়ার্ক মনে করেন, তারপর লিগ্যাল ডিপার্টমেন্ট মনে করেন, এইচআর ডিপার্টমেন্ট মনে করেন, যার সাথে ম্যানুফ্যাকচারিং সম্পর্ক নাই বা সেলিং এর সম্পর্ক নাই। দিজ আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর মার্কেটিং ওভারহেড দুই ধরনের, দুটো পার্ট। একটা বলে সেলিং ওভারহেড বা সেলিং এক্সপেন্সেস, আর ডিস্ট্রিবিউশন, দুটো মিলায় বলে। সেলিং ডিস্ট্রি পার্থক্যটা কি? হ্যাঁ, সেলিং হলো আপনার একটা প্রোডাক্ট ফিনিশ হওয়ার পরে সেটা কাস্টমার পর্যন্ত, কাস্টমারকে বিক্রি করার জন্য, কাস্টমার সেল করার জন্য যে এক্সপেন্ডিচার গুলো হয়, যে সেলিং এক্সপেন্ডিচার, অর্থাৎ কাস্টমার কনভিন্স করবেন টু বাই দ্য প্রোডাক্ট। কাস্টমার কনভিন্স করতে গেলে যে সব খরচগুলো হয়, মনে করেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করলেন, হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট করলেন, তারপর সেলসম্যান, আপনি ডাইরেক্ট সেলসম্যান নিয়োগ দিলেন, যে সেলসম্যান গুলো কাস্টমার দাঁড়ায় জায়গা বিক্রি করে, হ্যাঁ সেলসম্যান কমিশন দিলেন। দিজ আর আপনার সেলিং এক্সপেন্ডিচার। এখানে আর ডিস্ট্রিবিউশনটা কি বলে? ডিস্ট্রিবিউশন বলে অর্থাৎ ফিজিক্যাল মুভমেন্ট অফ গুডস, অর্থাৎ গুডসটা ফিজিক্যাল, আপনার ফিনিশ গুড গোডাউন থেকে আপনার সেই গুডসটা আপনি ইয়ে করবেন, সেল হওয়ার পরে কাস্টমারকে পৌঁছাবেন। কাস্টমার পৌঁছাতে গেলে আপনার যে খরচগুলো হবে, মনে করেন ওয়্যার হাউস সেলিং, আপনার ম্যানুফ্যাকচার করছেন আপনি ইয়েতে, এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছেন আপনি সাভার থেকে প্রোডাক্ট হলেও আপনি মার্কেটিং করার জন্য সেটাকে নিয়ে গেলেন চিটাগাঙে যে গোডাউন রাখলেন, এই চিটাগাঙে নেওয়ার যে খরচগুলো আছে, গোডাউন খরচগুলো, চিটাগাঙে ওয়্যার হাউস খরচ আছে, তারপর সেলস ডেলিভারি ম্যান খরচ আছে। এই যে খরচগুলো, ডিস্ট্রিবিউশন খরচগুলো, যেগুলা ফিজিক্যাল মুভমেন্ট, গুডস এর ফিজিক্যাল মুভমেন্টের জন্য খরচ হয়, দিস আর ডিস্ট্রিবিউশন খরচ। আর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন দুটো মিলেই বলি আমরা সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড বা মার্কেটিং ওভারহেড। ক্লিয়ার? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, জি স্যার। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন পার্থক্য ক্লিয়ার?
জি স্যার। ফাইন, তাহলে আমরা এই পর্যন্ত কস্ট ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড পোর্ট মেজারমেন্টের জন্য টোটাল কস্টকে আমরা ক্লাসিফাই করে ফেললাম। করলাম একভাবে করলাম ডাইরেক্ট ইনডাইরেক্ট, আবার করলাম এটাকে দিয়ে কস্ট এলিমেন্ট ওয়াইজ ম্যানুফ্যাকচারিং করে আমরা বের করলাম প্রাইম কস্ট এন্ড ওভারহেড। ক্লিয়ার? দিস ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন পোর্ট মেজারমেন্টের জন্য। ঠিক আছে? ওকে স্যার। Fine. And same cost here, same 12 cost for other object, planning and decision making. Planning and decision making এর জন্য আমরা সেম কস্টকে আমরা ডিফাইন্ড ওয়েতে সেম 12 কস্ট কিন্তু যেটা বললাম লস অ্যাকাউন্টের টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার সেম কস্টকে আমরা আবার অন্যভাবে ক্লাসিফাই করব। সিস আর অবজেক্ট ডিফারেন্ট। অবজেক্ট হলো আমাদের প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং। হ্যাঁ, যদি অবজেক্ট আমাদের ডিফারেন্ট প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, তাই আমাদের কস্ট ক্লাসিফিকেশনটা হবে ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, ডিফারেন্ট ওয়েতে। এখন ওই ক্লাসিফিকেশনটা এখন আর এখানে লাগবে না, তাই দিয়া কি বলে আমাদের প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং এ ডিফারেন্ট ওয়েতে আমাদের ক্লাসিফাই করা লাগবে। এই যে প্ল্যান ডিসিশন মেকিং, প্ল্যান ডিসিশন মেকিং এর জন্য কস্টে ক্লাসিফাই করব এন্ড বিহেভিয়ার ওয়াইজ, কস্টের আচরণের মতো। কস্ট কিভাবে বাড়ে কমে, আচরণ মানে হলো কস্ট কেন বাড়ে কমে। পার্টিকুলার কস্ট কেন বাড়ে কমে, বাড়ে কমে কিভাবে বিহেভ করে, বিহেভ লিঙ্ক উইথ দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি। লেভেল অফ অ্যাক্টিভিটি বোঝায় মেইন কাজের যে কাজটা করব সেই কাজের সাথে আপনার কস্টটা বাড়ে কিভাবে বাড়ে কমে। কাজ বাড়লে কস্ট বাড়ে বাড়ে। মনে করেন আমাদের ম্যানুফ্যাকচার করি হলো গাড়ি ম্যানুফ্যাকচার করি, গাড়ি ম্যানুফ্যাকচারিং, তাহলে কথা হলো গাড়ি কম করলে কোনো কস্ট কমে কিনা, আর বেশি করলে কোনো কস্ট বাড়ে কিনা। কম, এটা দিস কল লেভেল অ্যাক্টিভিটি। কম বেশি রেঞ্জ, ম্যানুফ্যাকচারিং যে রেঞ্জটা আছে, রেঞ্জটা কে বলে লেভেল অ্যাক্টিভিটি, কাজের পরিধি, তাই না? তাহলে গাড়ি কয়টা তৈরি করলাম, বা টেবিল কয়টা তৈরি করলাম, কয়টা চেয়ার তৈরি করলাম, দিস এটাকে বলে লেভেল অ্যাক্টিভিটি। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং বা সার্ভিসের কোয়ান্টিটিটাকে বলে লেভেল অ্যাক্টিভিটি। এই কোয়ান্টিটির সাথে আপনার কস্টটা যদি ভ্যারি করে বা করে না, বা কতটুকু ভ্যারি করে, এটাকে বলে কস্ট বিহেভিয়ার। বলতে পারলাম? আপনাদের অনেকের নেটের সমস্যা আছে, বুঝছেন? আপনারা নেটের সমস্যা আছে অনেকে, যার জন্য প্রবলেম হচ্ছে। আমার নেটের সমস্যা হয়, শুধু সমস্যা আমার নেটে। হ্যালো, স্যার এখন কথা শোনা যাচ্ছে? না, আমার নেটে তো সমস্যার কথা না, আপনাদের মনে আপনার নেটের সমস্যা আছে আপনাদের, বুঝছেন? আপনারা এই না বললে এই ধরনের জুমে ক্লাস করতে গেলে আপনি কিন্তু মোবাইলে বসে বসে ক্লাস করা যাবে না, বুঝছেন? আপনারা ঘরে বসে বা অফিসে বসে যেখানে বসেন না কেন, আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ যেখানে কানেক্টিভিটি ভালো আছে ওটা নিয়ে বসবেন। এখানে মোবাইলে বসে বসে আপনারা ক্লাস করতে পারবেন না, কিন্তু অনেকে শুধু মোবাইল নিয়ে বসে থাকেন, এটা ভেরি ডিফিকাল্ট কিন্তু জুমে ক্লাস করা। ঠিক আছে, আসেন তাহলে কস্ট বিহেভিয়ার কি বোঝায়। বিহেভিয়ার ওয়াইজ যে কোনো কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি। এক ধরনের কস্ট ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেম ফিক্সড ও সেম ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, ফিক্সড কস্ট, ভেরিয়েবল, সেম ফিক্সড ও সেম ভেরিয়েবল কস্ট, এটা বলে কস্ট বিহেভিয়ার ওয়াইজ। ইয়েকে এটা বুঝছেন? আচ্ছা, ফিক্সড কস্ট যে কস্টটা আপনার লেভেল অ্যাক্টিভিটি চেঞ্জের সাথে সেই কস্টটা বাড়ে কমে না। হ্যাঁ, লেভেল অ্যাক্টিভিটি এক্সাম্পল মনে করেন একটা ফ্যাক্টরিতে আপনার টেবিল চেয়ার তৈরি করি আমরা, ঠিক আছে? টেবিল চেয়ার আমি কম তৈরি করলে ফ্যাক্টরির যে রেন্ট আছে মাসিক যে ভাড়া দিই আমরা, ভাড়া কমবে না? হ্যাঁ, প্রোডাকশন যদি আমি নীল করি নাও করি, ফ্যাক্টরি রেন্ট যা আছে মাসে চাই দেওয়া লাগবে না? সিমিলার ওয়েতে আমি যে প্রোডাকশন বাড়ায় দিই, ফ্যাক্টরি যতটুকু করা যায়, ফ্যাক্টরি যে যতটুকু ক্যাপাসিটি আছে ফুল ক্যাপাসিটি রান করি, তাহলে ফ্যাক্টরি রেন্ট বেশি দেওয়া লাগবে কম দেওয়া লাগবে?
একই দিতে হবে স্যার। একই দেওয়া হবে, রাইট। সুতরাং যে হ্যাঁ সরি স্যার ফিক্সড কস্টে তো পার ইউনিট ভেরিয়েবল থাকে, কিন্তু টোটাল ফিক্সডটা কি ভাই, লেভেল অফ অ্যাক্টিভিটিস? আমি টোটাল দিয়ে আলাপ করতেছি আর পয়েন্ট কথা বলেন না। বললাম আমি যে পর্যন্ত আলাপ করি সেটা বলেন। আমি টোটাল নিয়ে আলাপ করছি, পয়েন্ট আলাপ করছি আমি টোটালটা কথা বলছি আমি। জি স্যার। পয়েন্ট বলেন কথা বলেন। এখানে মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনারা যারা আছেন সবার সমান লেভেল না, বুঝছেন? কেউ আছে কষ্ট করে পড়ে আসেন নাই, কেউ আছে অনেক অ্যাডভান্স পড়ে আসছেন, বুঝছেন? মাথায় রাখবেন, ধরে নেবেন যে আপনারা সবাই কেউ পড়ে আসেন নাই, বুঝছেন? সেভাবে পড়বেন। যার কথা যারা পড়ে আসছেন ওনারা যদি মাঝখানে প্রশ্ন করেন অন্যরা বুঝবেন না, বুঝছেন? ঠিক আছে, এই জন্য যারা বুঝেন অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করার দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, অনেকে হয়তো বুঝেন না, অ্যাডভান্স প্রশ্ন করলে সময় নষ্ট হয়ে যাবে। আমরা টোটাল নিয়ে কথা বলছি, পার ইউনিট আলাপ করিনি, পার ইউনিট পরে আলাপ করবো, ঠিক আছে? আচ্ছা, টোটাল ফিক্সড কস্ট তাহলে বলে খেয়াল করে দেখেন, টোটাল ফিক্সড কস্ট উইল রিমেইন সেম। তাহলে কথা হলো টোটাল ফিক্সড কস্ট কিন্তু আমাদের টোটাল সেম থাকবে, তাহলে সেটা বলে আমরা ফিক্সড কস্ট বলি আমরা। হ্যাঁ ফিক্সড কস্ট। তাহলে যারা বললাম ফ্যাক্টরি রেন্ট মনে করেন, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স মনে করেন, হ্যাঁ ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ডেপ্রিসিয়েশন, এই কস্টগুলো কিন্তু প্রোডাকশন বাড়লে কমলে টোটাল কস্টটা কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে? টোটাল তাহলে টোটাল ফিক্সড কস্ট এটাই আসলো। বাট এটা আচ্ছা, ভেরিয়েবল কস্ট খেয়াল করে দেখেন, ভেরিয়েবল কস্ট সেটাকেই বলে যে কস্টগুলো ভ্যারি করে ডাইরেক্টলি এন্ড প্রপোর্শনেটলি, ডাইরেক্টলি এন্ড প্রপোর্শনেটলি। হ্যাঁ এক্সাম্পল মনে করেন একটা চেয়ার তৈরি করতে 400 টাকার কাঠ লাগে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ যদি আপনি 10টা চেয়ার তৈরি করেন কত টাকা কাঠ লাগবে? 4000 টাকা। 4000 টাকা স্যার। তার মানে কি ডাইরেক্টলি এন্ড প্রপোর্শনেটলি আপনার কস্টটা বেড়ে গেল। আর যদি প্রোডাকশন নীল করেন, পুরো প্রোডাকশন না করেন, তাহলে কয় টাকা কাঠ লাগবে? 0 টাকা স্যার, 0 টাকা কাটা লাগবে না, কোনো টাকাই লাগবে না। টাকা লাগবে, রাইট। তার মানে ডাইরেক্ট এই কস্টটা টোটাল মানে পার ইউনিট না, টোটাল ভেরিয়েবল কস্ট আপনার ডাইরেক্টলি এর প্রপোর্শনালি চেঞ্জ হয়ে যায়। যে কস্ট গুলো টোটাল কস্ট ডাইরেক্টলি প্রপোর্শনালি চেঞ্জ হয়ে যায়, সেই কস্ট গুলোকে আমরা বলি ইন ভেরিয়েবল কস্ট। ক্লিয়ার? ভেরিয়েবল কস্ট। জি স্যার। বুঝা গেছে স্যার একটু আরেকবার একটু একবার বলার কি আছে আপনার মনোযোগ দিয়ে একবার বলেন, তাহলে কিন্তু সময় নষ্ট হবে না। সহজ জিনিস আমরা বললাম টোটাল, এক্সাম্পল দিয়ে বুঝানোর পরে কিন্তু প্রশ্ন করার কারণ নাই কেন। যাই হোক কোশ্চেন বললাম আমি যে আপনার বারবার রিকোয়েস্ট করতে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন, যাতে করে সহজ জিনিসগুলো বারবার পড়া না লাগে। সহজ জিনিস বারবার পড়ালে আপনি শেষ করতে পারবেন না ক্লাস কিন্তু। স্যার একটা কথা বলবো, হ্যাঁ বলেন please। আজকে যদি 10টায় শেষ করে দিতেন তাহলে ভালো হতো আর কি, কারণ লং টাইম ক্লাস করছি তো, সেই 3টা থেকে ক্লাস, মাঝে একটু ব্রেক ছিল। ব্যাপার হলো আমরা 2টা ক্লাস শেষে চ্যাপ্টার 1 শেষ করতে পারেন না। তাহলে আমি যদি 16টা ক্লাস নেই, চ্যাপ্টার শেষ হবে 3টা, আপনারা এগ্রি করেন? এগ্রি করলে বাকি 3টা হবে না কিন্তু। আমার ক্লাস আপনি বলি চ্যাপ্টার 1 to 6 পর্যন্ত পড়াবো আমি, ঠিক আছে? তাহলে আপনারা যদি 1 to 6 পড়াবো, আপনারা যদি মনে করেন আমার ক্লাসে 3টা চ্যাপ্টার শেষ করে ক্লাস শেষ করে দিবেন, ওকে ফাইন। 1 to 3 পড়বো, আপনার 16টা ক্লাস শেষ হয়ে যাবে, এখন পর্যন্ত একটা শেষ করেন আপনারা, ঠিক আছে? স্যার যেভাবে 6টা শেষ হবে সেইভাবে পড়াবেন, যেভাবে 6টা শেষ হবে সেভাবে। আপনারা যে আগাচ্ছেন সব শেষ করলে ক্লাস হবে 25টা, আপনারা ক্লাস ঠিক মতো করতে চান না, আপনাদের নেট ডিস্টার্ব করে, আর আপনার নেট কারো ডিস্টার্ব করে, কেউ আবার রিপিট করতে বলেন, আবার 10টা আগে চলে যেতে বলেন, তাহলে আপনার ক্লাস কিন্তু 16টা, আমি 14টা ক্লাস 16টা ক্লাস নেওয়া যাবে, বুঝছেন? 16টা ক্লাসের মধ্যে আপনার যে আগাচ্ছেন আমার মনে ম্যাক্সিমাম 4টা চ্যাপ্টার হবে। আপনি এগ্রি করেন? বাকি 2টা বাদ দিবেন, এগ্রি করেন? বাকি দিব কেন? আমরা বাকি দিব না, আমরা 6টাই করব। তাহলে 6টা করতে হলে